এটা হচ্ছে চলতরিত অধ্যায়ের অ্যাসাইনমেন্টটা। তো এখানে একটা ফিগার দেওয়া আছে, একটা সার্কিট আঁকা আছে, এবং এইখান থেকে প্রথমে 2টা কোশ্চেন দেওয়া আছে, এবং তারপরে আরেকটা ছোট্ট একটা উদ্দীপক আছে, সেই উদ্দীপক থেকে নিচে আরও 4টা কোশ্চেন দেওয়া আছে। তো আমরা একটু পড়ি যে এখানে প্রশ্নে আসলে কি করতে বলছে আমাদের। তো এই সার্কিটে 4টা রোধ আছে, 5টা রোধ আছে, R1, R2, R3, R4, R5। এই রোধ 2টা পরস্পরের সাথে সমান্তরালে সংযোগ দেওয়া আছে। 2টা নোড পয়েন্টের কথা বলে দিছে, এক্স এবং ওয়াই, এই 2টা নোড পয়েন্টকে নির্দিষ্ট করে আমাদের দেওয়া আছে, একে দেওয়া আছে। আর এখানে 2টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, একটা ব্যাটারির বিভব বা তড়িৎচালক শক্তি V1, আর একটা ব্যাটারির বিভব বা তড়িৎচালক শক্তি হচ্ছে V2। এটা আমাদের দেওয়া আছে। শিরোনাম হচ্ছে বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বর্তনীর উপাদানগুলোর ভূমিকা বিশ্লেষণ। এটা হচ্ছে আমাদের শিরোনাম। প্রথম কোশ্চেনটা আমাদের বলতেছে ফিগার 1-এ, মানে চিত্রে যেটা এঁকে দেওয়া আছে আর কি আমাদের এখানে, সেখানে কারশফের সূত্র 2টা কি রূপে প্রযোজ্য হবে সেটা আমাদের চিত্র এঁকে ব্যাখ্যা করতে হবে। তাহলে কারশফের সূত্র 2টা কিভাবে প্রযোজ্য হচ্ছে, কিভাবে খাটতেছে, এটা আমরা চিত্রে দেখাবো, এবং কেসিএল কেভিএল ইকুয়েশনগুলো আমরা লিখবো। তো প্রথমে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে কনসেপ্টটা। তাহলে আমরা পাশাপাশি কেসিএল কেভিএল এই কনসেপ্টটা একটু বুঝে নিব। ঠিক আছে, লিখো। তাহলে কেসিএল কেভিএল, কারশফের সূত্র কয়টা, ল কয়টা? 2টা, কারশফ কারেন্ট ল আর কারশফ ভোল্টেজ ল। তো কারশফ কারেন্ট লকে আমি সংক্ষেপে কেসিএল দিয়ে লিখি, সংক্ষেপে কেসিএল দিয়ে লেখা হয়। তো কারশফের কারেন্ট ল, কারশফের ভোল্টেজ ল, এগুলো খাটানোর আগে যে জিনিসটা বোঝা জরুরি সেটা হচ্ছে এই কারশফের কারেন্ট ল বা ভোল্টেজ ল আমি কোথায় খাটাবো, কখন আমি কেসিএল খাটাইতে পারি, কখন আমি কেভিএল খাটাইতে পারি, কখন কোন সূত্রটা প্রযোজ্য হবে। কেসিএল খাটাইতে পারি আমি হচ্ছে নোড পয়েন্টে, মানে 2 বা ততোধিক তারের সংযোগস্থল, এরকম কোনো বিন্দুতে, এই বিন্দুগুলোকে বলা হয় হচ্ছে নোড, এরকম কোনো নোড পয়েন্টে আমি কেসিএল কারশফ কারেন্ট লটা খাটাইতে পারি। আর কেভিএলটা আমি কখন খাটাইতে পারি? কেভিএল খাটাইতে পারি আমি হচ্ছে লুপে, কোনো একটা বদ্ধ বর্তনীতে, মানে একটা লুপে আমি কেভিএলটা খাটাইতে পারি। তো কারশফের কারেন্ট ল বলতেছে কোনো একটা নোড পয়েন্টে, মানে কোনো একটা পয়েন্টে যদি অনেকগুলো তার এসে সংযুক্ত হয়, মিলিত হয়, তাহলে ওই পয়েন্টে, ওই তারের মধ্য দিয়ে যতটুকু কারেন্ট আসতেছে ইকুয়াল টু যতটুকু কারেন্ট চলে যাচ্ছে, মানে কারেন্টের বীজগাণিতিক সামেশনটা, যোগফলটা, এটা হবে হচ্ছে 0। তাহলে যে কারেন্টগুলো আসতেছে তাদেরকে যদি আমি বলি প্লাস কারেন্ট, তাহলে যে কারেন্টগুলো চলে যাচ্ছে সেই কারেন্টগুলো হবে হচ্ছে মাইনাস কারেন্ট, চলে যাচ্ছে বলে মাইনাস। তাহলে আসতেছে ওইগুলো আমরা প্লাস করব, চলে যাচ্ছে ওইগুলোকে আমরা মাইনাস করব। আমরা আসলে যোগই করতেছি, কিন্তু প্লাস তারপরে মাইনাস, প্লাস মাইনাসে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা আসলে যোগ করতেছি, তো বীজগাণিতিক যোগফলটা হবে হচ্ছে 0। তাহলে আমি একটু চিত্র এঁকে দেখাই। মনে করো এইটা হচ্ছে কোনো একটা নোড পয়েন্ট, এই নোড পয়েন্টে 5টা তার এসে মিলিত হয়েছে, এই হচ্ছে 5টা তার। তো তার মধ্যে এই 2টা তার থেকে কারেন্ট আসতেছে, আসা কারেন্টের মান হচ্ছে I1 এবং I2, আর এই 3টা পথে কারেন্ট চলে যাচ্ছে, চলে যাওয়া কারেন্ট হচ্ছে I3, I4 এবং হচ্ছে I5। তাহলে আমি যদি এই পয়েন্টে, এই নোড পয়েন্টটা মনে করো ও, তাহলে আমি যদি এই নোড পয়েন্টে কারশফের কারেন্ট ল খাটাই, তাহলে I1 প্লাস I2, এই যে 2টা কারেন্ট আসলো যোগ করলাম, মানে প্লাস I1 প্লাস I2। এবার এই 3টা কারেন্ট চলে যাচ্ছে না, তাহলে আমি আসলে যোগই করবো, দেখো যোগই করতেছি, কিন্তু তারা চলে যাচ্ছে, তো তাহলে সেগুলো হচ্ছে মাইনাস কারেন্ট। তাহলে মাইনাস I3 প্লাস মাইনাস I4 প্লাস মাইনাস I5 ইকুয়াল টু হবে হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কারশফের কারেন্ট ল। এখন আমি যদি একটু সাজাই লিখি, তাহলে আমি এইভাবে লিখতে পারি I1 প্লাস I2 ইকুয়াল টু, দেখো এই 3টা যদি ওই পাশে চলে যায় কি হবে, যোগ হবে। তাহলে I3 প্লাস I4 প্লাস হচ্ছে I5, তাহলে যতটুকু কারেন্ট আসতেছে ইকুয়াল টু ততটুকুই কারেন্ট চলে যাচ্ছে, মানে ওই পয়েন্টে কোনো কারেন্ট দাঁড়ায় থাকবে না, যে পথগুলো দিয়ে আসবে বাকি পথগুলোতে ওই কারেন্টটা ডিস্ট্রিবিউট হয়ে ভাগ হয়ে চলে যাবে। মানে অনেকটা হচ্ছে নদীতে কোনো একটা মোহনার মতো। মনে করো যে এই একটা নদী, এই একটা নদী, এই 2টা নদী এসে এই পয়েন্টে মিলিত হয়েছে, মিলিত হয়ে এইখান থেকে নদী, মনে করো যে সংযোগ, 2টা নদীর সংযোগস্থল হয়ে আবার একটা নদীতে পানি চলে যাচ্ছে। তাহলে এই দিক দিয়ে যদি 40 কেজি পানি আসে, সে দ্যাট, এই দিক দিয়ে যদি 50 কেজি পানি আসে, তাহলে বলো তো এই নদীতে কত কেজি পানি চলে যাচ্ছে? এই মোহনার এই পয়েন্ট, এটাকে বলা হচ্ছে নোড পয়েন্ট, এই পয়েন্টে কোনো পানি দাঁড়ায় থাকবে না, পানি চলে যাবে। তাহলে কতটুকু পানি চলে যাচ্ছে? 90 কেজি পানি চলে যাচ্ছে। বুঝতে পারছো? এটা হচ্ছে কারশফের কারেন্ট ল। কারশফ যদি এই লটা না দিত তাহলে হয়তো তুমি বা আমি দিতে পারতাম এটা, কিন্তু কারশফ দিয়ে ফেলছে আগে, এখন করার কিছু নাই আর কি। তাহলে কারশফের কারেন্ট ল খুব সহজ, বুঝলাম আমরা। এইবার আসো কেভিএলটা আমরা কখন খাটাবো? কারশফ ভোল্টেজ ল, এটা আমরা খাটাবো হচ্ছে লুপে। এটা আমরা খাটাইছি কোথায়? নোডে। এইগুলো হচ্ছে নোড, এগুলোকে বলা হচ্ছে নোড, 2 বা ততোধিক তারের সংযোগস্থল। আর এইটা আমরা খাটাবো হচ্ছে লুপে। লুপ মানে হচ্ছে বদ্ধ বর্তনী। তো লুপে আমরা কিভাবে খাটাইতে পারি দেখি। আর কারশফের ভোল্টেজ ল কি বলতেছে, যে কোনো একটা লুপে সামেশন অফ ভোল্টেজ 0,
আর আগে ছিল নোডে নোডে সামেশন অফ কারেন্ট হচ্ছে 0। তাহলে এখন লুপে সামেশন অফ ভোল্টেজের বীজগাণিতিক যোগফল এটা হবে 0। তাহলে আমি একটু চিত্র এঁকে ব্যাপারটা বুঝাই। মনে করো একটা সিম্পল সার্কিটের কথা চিন্তা করতেছি, খুবই সহজ সরল একটা সার্কিট। এই সার্কিটের তড়িৎচালক শক্তি হচ্ছে E, আর বর্তনীতে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে R1, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে R2। এখন বর্তনীর এটা যদি প্লাস টার্মিনাল হয়, এটা যদি মাইনাস টার্মিনাল হয়, কারেন্ট কোন টার্মিনাল দিয়ে বের হয়? প্লাস টার্মিনাল দিয়ে। তাহলে প্লাস টার্মিনাল দিয়ে কারেন্টটা বের হচ্ছে, এই যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা গিয়ে এই R1 এর মধ্য দিয়েও যাবে, ঠিক সেম কারেন্টটা R2 এর মধ্য দিয়েও যাবে। তাহলে দুইটার মধ্যে দিয়ে কিন্তু একই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই কারেন্টটা হচ্ছে এই বর্তনীতে এভাবে ঘুরতেছে। দেখো তো এটা একটা বদ্ধ বর্তনী না? তাহলে বদ্ধ বর্তনী মানে হচ্ছে লুপ। আমি এই লুপে এখন কারশফের ভোল্টেজ ল খাটাইতে পারবো। এখন ভোল্টেজ ল খাটানোর একটা নিয়ম আছে। লুপের একটা ডিরেকশন দিতে হবে। এই ডিরেকশনটা তুমি ক্লকওয়াইজও দিতে পারো, এন্টি ক্লকওয়াইজও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি কিভাবে ডিরেকশনটা দিবা এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। তো আমি যেহেতু কারেন্টটাকে এই দিকে দিছি, তাহলে আমি লুপটা এই উল্টা দিকে না ঘুরাই, কারেন্ট যেদিকে আছে ওই দিকে ঘুরাই, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, এই যে ক্লকওয়াইজ এইভাবে ঘুরাই। তাহলে এভাবে যদি নিই তাহলে লুপের ডিরেকশনটা হবে হচ্ছে এরকম। এই যে লুপ ডিরেকশনটা আমি দিলাম। এবার আমি এই লুপের পথে হেঁটে হেঁটে যাব। আমি যখন যে মানটা পাবো, ধরো ব্যাটারির এখানে আসলাম, এসে যে মানটা পাইলাম আর কি, বা যে পোলারিটিটা আমি পাইলাম সেটা বসাই আমি ভোল্টেজগুলোকে যোগ করব, এবং সেই বীজগাণিতিক যোগফলটা হবে হচ্ছে 0। তাহলে তুমি দেখো, খেয়াল করো, আমি প্রথমে এই রোধের একটু পোলারিটিগুলো দিয়ে নিই। এই রোধের মধ্য দিয়ে কারেন্ট এভাবে যাচ্ছে। তাহলে কারেন্ট দেখো এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে যাচ্ছে এই রোধের মধ্য দিয়ে। আমরা কি জানি ওহমের সূত্র অনুযায়ী কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে এইটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত, আর এইটা হচ্ছে রোধের নিম্ন বিভব প্রান্ত। ঠিক একইভাবে যদি এই রোধের কথা চিন্তা করো, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে এই পয়েন্ট থেকে কারেন্ট এই পয়েন্টের দিকে যাচ্ছে না? তাহলে এই পয়েন্টটা হবে উচ্চ বিভব প্রান্ত, এই পয়েন্টটা হবে নিম্ন বিভব প্রান্ত। তাহলে রোধের আমি পোলারিটিগুলো দিয়ে নিলাম, রোধের যে পটেনশিয়াল তার পোলারিটি আমি অলরেডি দিয়ে নিলাম। এইবার আসো আমি লুপ ঘুরাই। তাহলে এই যে দেখো, এই যে লুপ ঘুরায়ে আমি প্রথমে কোথায় আসলাম? এখানে আসলাম। মনে করো এই তার বেয়ে তুমি হাঁটতেছো, এই যে এটা হচ্ছে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ। তাহলে তুমি প্রথমে এসে এর পোলারিটিটা কি পাচ্ছ? মাইনাস। তাহলে তুমি লিখবা -E। তারপর এই কোষটাকে ছেড়ে চলে আসো, এই যে গেলা উপরের দিকে উঠলা, উঠে এখানে আসছো, দেখো এখানে আসছো, এইখানে এসে তুমি প্রথমে কি পাচ্ছ? প্লাস পাচ্ছ। তাহলে প্লাস এর ভোল্টেজ নিতে হবে। তো এর ভোল্টেজ হচ্ছে V = IR, তাহলে IR1। তারপর এখানে আসো, প্লাস কি পাচ্ছ? IR2, এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে কি আমি এই কথাটা লিখতে পারি যে E = IR1 প্লাস হচ্ছে IR2, এটা লিখতে পারি। তাহলে E = দেখো এটা কি আমার সাপ্লাই ভোল্টেজ না? আমরা একটা জিনিস জানি না যে সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে ড্রপ ভোল্টেজ। তাহলে এই দুইটা হচ্ছে ড্রপ ভোল্টেজ, এখানে এর অ্যাক্রসে ভোল্টেজ আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে, আর এটা হচ্ছে আমার সাপ্লাই। তাহলে E = এর অ্যাক্রসে ভোল্টেজ আর এর অ্যাক্রসে ভোল্টেজের যোগফলের সমান হবে। এর অ্যাক্রসে ভোল্টেজটাকে আমি বললাম V1, এর অ্যাক্রসে ভোল্টেজটাকে আমি বললাম V2। তাহলে E হবে V1 আর V2 এর যোগফল। ক্লিয়ার? এই জিনিসটা তো বুঝি। তাহলে তুমি দেখো তো আমি সেই জিনিসটা কারশফের ভোল্টেজ ল দিয়ে পাচ্ছি কিনা একটু দেখি তো। E হবে IR1 এদের গুণফল এবং IR2 এদের গুণফলের যোগফল। তাহলে এটা মানেই তো V1 = IR1, আর এটা মানেই হচ্ছে V2 = IR2। তাহলে এই দুইটার যোগফল E হচ্ছে না? তাহলে দেখো এই যে সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে আমার সামেশন অফ ড্রপ ভোল্টেজ হয়েছে। তাহলে এইটা হচ্ছে কারশফের ভোল্টেজ ল। এই যে কারশফের ভোল্টেজটা হচ্ছে এই লাইনটা। তাহলে কারশফের ভোল্টেজ লটা আমরা বুঝলাম, কারশফের কারেন্ট লটা বুঝলাম। কারেন্ট ল কোথায় খাটে? নোড পয়েন্টে। ভোল্টেজ ল কোথায় খাটে? লুপে, একটা লুপে। লুপ মানে হচ্ছে বদ্ধ বর্তনী। এখন দেখো কোনো একটা সার্কিটে আমি যতগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করব সেইগুলোকে বলা হয় ব্রাঞ্চ। আমি যতগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করতেছি, যেমন এই সার্কিটে কয়টা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে? 3টা। 1টা 2টা 3টা, তাহলে 3টা হচ্ছে ব্রাঞ্চ। আমি যদি বলি এই সার্কিটে আমি কতগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করতেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7টা হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চকে আমি সংক্ষেপে বি দিয়ে বুঝাই। বি হচ্ছে ব্রাঞ্চ। তাহলে যতগুলো এলিমেন্ট ততগুলো ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ এই সার্কিটের জন্য চিন্তা করি প্রথমে। এই সার্কিটে কয়টা? 3টা। ঠিক আছে। আচ্ছা লুপ কয়টা? এই সার্কিটে লুপ কয়টা? লুপ হচ্ছে একটা। লুপ তো সহজে দেখা যায়, তাই না? তাহলে লুপ হচ্ছে L মানে বদ্ধ বর্তনী, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনী একটা। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে বলো তো এই সার্কিটে নোড কয়টা? নোড মানে কি? সংযোগস্থল, সংযোগ পয়েন্ট। তাহলে আমরা সংযোগ পয়েন্টগুলো একটু খুঁজে খুঁজে বের করি তো নোড কোথায় আছে? বলো সাদাত, বলো নোড কোথায় আছে? এখানে একটা নোড, এই যে এই একটা নোড। তাহলে একটা নোড পাইলাম, আর আছে নোড আছে এই যে ব্যাটারি আর R2 এর মাঝে। তাহলে ব্যাটারি আর R2 এর মাঝে এই একটা নোড, ব্যাটারি এবং R1 এর মাঝে এই আর একটা নোড। তাহলে নোড কয়টা হইলো? 3টা। এই বুঝতে পারছো? নোড মানে 2 বা ততোধিক তারের সংযোগস্থল। এখন অনেকে বলতে পারো ভাই এইটা কেমনে নোড হইলো?
তুমি দেখো তো এই ব্যাটারির একটা প্রান্ত আর এই যে রোধটা, এই রোধের আরেকটা প্রান্ত এসে এই পয়েন্টে মিলিত হয়েছে, সংযোগ হয়েছে, তাহলে ওটা একটা নোড পয়েন্ট। ঠিক একইভাবে আরনের একটা প্রান্ত এবং এই ব্যাটারি তার একটা প্রান্ত এই পয়েন্টে যুক্ত হয়েছে, তাহলে এটাও একটা নোড পয়েন্ট। এবং আরন ও আর2 একটা প্রান্ত এসে এই পয়েন্টে যুক্ত হয়েছে, তাহলে এটাও আর একটা নোড পয়েন্ট। কয়টা নোড পয়েন্ট? 3টা। এটা তুমি গুনে গুনে বের করলা। কিন্তু অনেক সময় হয় কি, নোট বের করা একটু কঠিন হয়। নোট সংখ্যা কতগুলা এটা কোনো একটা সার্কিট থেকে গুনে গুনে বের করাটা একটু কঠিন হয়, কিন্তু তার জন্য একটা শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্রটা হচ্ছে, কোনো একটা সার্কিটের নোড এটা হবে ব্রাঞ্চ থেকে লুপ বিয়োগ করে 1 যোগ করে দিবা। যে কোনো সার্কিটের ক্ষেত্রে তুমি ব্রাঞ্চ থেকে লুপ বিয়োগ করবা, লুপ বিয়োগ করে 1 যোগ করে দিবা। দেখো তো আমি এই সার্কিটের ক্ষেত্রে খাটাই, ব্রাঞ্চ কয়টা ছিল? ব্রাঞ্চ হচ্ছে আমার 3টা, লুপ কয়টা পাইলাম? একটা, তারপরে যোগ 1, তাহলে কত হচ্ছে? 3। তুমি এবার গোনো, গুনে কয়টা পাইছো? 3 মিলছে, বুঝছো? 3 মিলছে। তাহলে এই নোড পয়েন্ট, 3টা নোড পয়েন্ট, আমি এখানে 3টা নোড পয়েন্টে আমরা কারশফের কারেন্ট লটা খাটাইতে পারবো। বলো তো এই যে সার্কিটটা দেওয়া আছে আমার, এটা জাস্ট আমরা বোঝার জন্য, মানে আমরা শুধু এই অ্যাসাইনমেন্টটা সলভ করবো না, এর বাইরে যদি কিছু শেখা যায় অ্যাসাইনমেন্টের এই কোশ্চেনটা থেকে সব কিছু আমরা শিখবো আর কি, যেহেতু আমরা এই অধ্যায়টা পড়তেছি, লাগবেই তো পরে। এই সার্কিট আমি যদি বলি ব্রাঞ্চ কতগুলো বের করো, নোড কতগুলো বের করো, লুপ কতগুলো বের করো, তাহলে বের করি আমরা। প্রথমে আসো ব্রাঞ্চ, কয়টা? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা। লুপ, লুপ 1টা 2টা 3টা ইন্ডিভিজুয়াল লুপ, তাহলে লুপ কয়টা? 3টা। এবার আসো নোড, নোড আমরা যদি হিসাব করে করি তাহলে 7 বিয়োগ হচ্ছে 3 যোগ হচ্ছে 1, ব্রাঞ্চ থেকে লুপ বিয়োগ করে 1 যোগ করে দিবা, তাহলে কয়টা পাচ্ছি আমরা? 5টা। ঠিক আছে, তাহলে 7 থেকে 3 বিয়োগ দিলাম, 1 যোগ করলাম, কয়টা পেলাম? 5টা। এবার আমি একটু গুনে গুনে দেখি তো আসলে এখানে 5টা আছে কিনা। তুমি দেখো এই হচ্ছে একটা নোড পয়েন্ট, ঠিক আছে, তাহলে নোড 1 1, এই একটা নোড পয়েন্ট, নোড 2, এইটা কি আরেকটা নোড পয়েন্ট? না, এটা কিন্তু একই নোড, 2 নম্বর নোড। এটা কি আরেকটা নোড? একই নোড, 2 নম্বর নোড। দেখো একই বিন্দু, এইটা একই বিন্দু, এটা 2 নম্বর নোড, তাহলে এখানে আর নোড নেই, আছে? এইটাকে যদি বলি না, ওটা তো এক্স, একই বিন্দু, তাহলে নোড কয়টা? 2টা। আর কই? এইবার দেখো এই যে এই একটা নোড, ঠিক আছে, এই আর একটা নোড, এই আর একটা নোড, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো তো 5টা নোড হয়েছে কিনা। তাহলে এই নোটগুলোতে আমি কেসিএল খাটাইতে পারবো, আর ইন্ডিভিজুয়াল লুপ আছে 3টা, লুপগুলোতে আমি কেভিএল খাটাইতে পারবো। তাহলে কেসিএল কেভিএল কখন খাটে, কেসিএল কি কেভিএল কি, এটা বোঝা গেছে। এবার আমি যদি বলি এই সার্কিটে তুমি কেসিএল কেভিএল খাটাও, তাহলে খাটাইতে পারা যাবে না? তো দেখি আমরা এই সার্কিটে আমরা একটু কেসিএল কেভিএল খাটাই, দেখি যে কিভাবে কেসিএল কেভিএল এই সার্কিটে খাটে। এটুকু মুছবো, এটা মুছে ফেললাম। তোমরা দেখো এখন তোমরা এই চিত্রটা আঁকতে পারো, একবার এই চিত্রটা আঁকতে পারো। তো এই চিত্রে আমরা একটা কাজ করি, আমরা লুপ একটা কমায় নিয়ে আসবো, এই দুটাকে আমরা তুল্য করে ফেলবো। তো এই দুটাকে যদি তুল্য করে ফেলি, লুপ একটা কমে যাবে না? দেখো তো, তা আমরা ওই দুটাকে তুল্য করে লুপ একটা কমায় দিব। এখন তুমি বলতে পারো কেন আমি কমাচ্ছি, লুপ থাকলে কোনো সমস্যা আছে? না, থাকলে কোনো সমস্যা নেই। 3টা লুপ থাকলে কোনো সমস্যা নেই, তোমার 3বার ইকুয়েশন লেখা লাগবে, কিন্তু এই দুটাকে যদি আমি তুল্য করি তাহলে একটা ইকুয়েশন দিয়ে হয়ে যাবে। আর আমাদের প্রশ্নে দেখো I2 এর মান বলে দেওয়া আছে, মানে আমার গিভেন কারেন্ট হচ্ছে I2, গিভেন কারেন্ট হচ্ছে I1। তাহলে আমি যখন ইকুয়েশন লিখবো তাহলে অবশ্যই আমাদের গিভেন কারেন্টের মাধ্যমে লেখা উচিত, I1 এবং I2 এদের মাধ্যমে লেখা উচিত। তো আমি যদি R4 এবং R5 এর জন্য কারেন্ট চিন্তা করি, কারেন্ট দেখো তো I2 এসে 2টা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে না এভাবে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I4 আর এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I5, তাহলে আরও 2টা এক্সট্রা কারেন্ট আসলো। তো ওগুলো তো আমার বর্তনীতে দেওয়া নেই, তাহলে আমার হুদাই দেওয়ার মানে লেখার দরকার আছে। তাহলে ওই যে তোমরা দেখবা যে পাশে মানে মার্ক কিভাবে ডিস্ট্রিবিউট হবে এগুলো লেখা আছে, তো ওইখানে কিন্তু এত কিছু বলে নাই, জাস্ট সার্কিটেকে ইকুয়েশনগুলো লিখতে বলছে, তাহলে তুমি ফুল মার্কটা পাচ্ছ। তা আমি তাই করি, তাহলে এই দুইটাকে আমরা তুল্য করে ফেলি। তাহলে এই দুইটার তুল্য, আচ্ছা সমান্তরাল সমবায়ে যখন 2টা রোধ যুক্ত থাকে, গত ক্লাসে করাইছিলাম, তাহলে আমরা তুল্য কিভাবে বের করি? তুল্য আরপি, কার কার তুল্য? এই দুইজনের তুল্য, এই যে এই দুইজনের তুল্য। তাহলে তুল্য আরপি কি হবে একবার বলো তো? উপরে হচ্ছে গুণফল, দ্যাট ইজ R4 R5, আর নিচে হচ্ছে যোগফল। তুমি করে দেখো, এটাই আসবে, আসবে তো? তাহলে আলাদা করে আমার করার দরকার আছে? তাহলে এটাকে আমি বললাম এটা হচ্ছে আরপি। এবার দেখো আমি সার্কিটটাকে একটু রিড্র করব। তাহলে এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে ব্যাটারি V2, এখানে এটা হচ্ছে R3, এখানে আবার একটা ব্যাটারি আছে, এটা V1। তারপরে এটার আমি তুল্য করে ফেললাম, তুল্য করে এটা হচ্ছে RP বললাম, এবং RP আমাদের পাশে লেখা আছে, RP হচ্ছে এইটা। এবার দেখো এটা ছিল প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। কারেন্ট এদিক দিয়ে যাচ্ছিল, এটা হচ্ছে I1, আর এখানে কারেন্ট এদিকে যাচ্ছে, এটা হচ্ছে I2। এই যে গিভেন কারেন্টের ডিরেকশন আমাদের দেওয়া আছে। তাহলে এবার আমি মনে করো এই পয়েন্টে কেসিএল খাটাবো, X পয়েন্টে, তাহলে এটা হচ্ছে আমাদের নোড, এটা হচ্ছে একটা নোড, এই নোড পয়েন্টে খাটাবো। তাহলে
এক্স নোড পয়েন্টে কেসিএল। তো দেখি এক্স নোড পয়েন্টে কেসিএলটা কেমন হয়। দেখো এই নোড পয়েন্টে কয়টা তার? তিনটা তার এসে মিলিত হয়েছে, এই একটা আর এই একটা, তিনটা তার এসে মিলিত হয়েছে। তো তার মধ্যে দুইটা তারের কারেন্ট মেনশন করা আছে, আর একটা তারের কারেন্ট মেনশন করা নেই। এই তারের কারেন্ট মেনশন করা আছে আয়ন, এই তারে কারেন্ট মেনশন করা আছে I2, বাট এই তারে কতটুকু কারেন্ট মেনশন করা আছে? তাহলে এই তারে আমি একটা কারেন্ট ধরে নিব। তো সেই কারেন্টের ডিরেকশন আমি চাইলে উপরেও ধরতে পারি, আমি চাইলে নিচেও ধরতে পারি। কিন্তু দেখো এইখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, এখানে একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেই ব্যাটারি প্লাস টার্মিনাল এইটা, মাইনাস টার্মিনাল এইটা। তাহলে আমি যে কারেন্টটা ধরবো সেই কারেন্টটা প্লাস থেকে বের হওয়া উচিত, তাহলে ওইভাবে ধরা উচিত। তাহলে এই যে প্লাস টার্মিনাল থেকে যদি কারেন্ট বের হয় তাহলে উপরের দিকে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটাকে আমি ধরলাম এটা হচ্ছে I3 কে আমরা আয়ন এবং I2 এর মাধ্যমে যদি প্রকাশ করতে চাই প্রকাশ করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে তিনটা লাইনের জন্য তিনটা কারেন্ট আমি পাইছি। এবার ওই পয়েন্টে আমি কেসিএল খাটাবো। তাহলে কেসিএল হচ্ছে যারা আসতেছে ইকুয়াল টু যারা চলে যাচ্ছে। তাহলে কে আসতেছে? দেখো তো কে আসতেছে? আয়ন আসতেছে, এই যে আয়ন আসতেছে, I2 চলে যাচ্ছে, I3 আসতেছে। তাহলে আয়ন প্লাস I3 এই যে আসলো, যোগ করলাম, তারপরে প্লাস মাইনাস I2 এই যে চলে যাওয়া কারেন্ট, এটা এই যে বিয়োগ করে দিলাম। তাহলে এটা সমান সমান হচ্ছে 0। তাহলে অতএব আয়ন প্লাস I3 এটা ইকুয়াল টু হচ্ছে I2। শেষ হয়ে গেল। এখন যদি আমি বলি I3 কে আয়ন এবং I2 এর মাধ্যমে লেখো, তো I3 ইকুয়াল টু I2 মাইনাস আয়ন। শেষ। এবার আমি যদি বলি যে আরেকটা নোড পয়েন্ট, এটা ছিল Y, এই যে এই পয়েন্টটা ছিল Y, তাহলে Y নোড পয়েন্টে KCL খাটিয়ে, তাহলে দেখি এই পয়েন্টে KCL আমরা খাটাই কি হয়। কারেন্ট এদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে I3, এটা হচ্ছে I3, এই যে কারেন্ট আসলো এটা হচ্ছে I2। তুমি দেখো তো এই লাইন দিয়ে কারেন্ট চলে যাচ্ছিল না আয়ন, এই যে এইভাবে চলে যাচ্ছিল না উপরের দিকে, তাহলে এইটা হচ্ছে কারেন্ট আয়নের ডিরেকশন। তাহলে ওই পয়েন্টে আসলো হচ্ছে I2, তাহলে আসলো হচ্ছে I2, চলে গেল I3, চলে গেল আয়ন, তাহলে প্লাস চলে গেল আয়ন প্লাস চলে গেল I3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি I2 এটা ইকুয়াল টু আয়ন প্লাস হচ্ছে I3। দেখো আগের লাইনে কি ছিল? আয়ন প্লাস I3 ইকুয়াল টু I2। এবারের লাইনটাও কি পাওয়া গেছে? I2 ইকুয়াল টু আয়ন প্লাস I3, মানে আয়ন এবং I3 এর যোগফল হচ্ছে I2। তাহলে KCL খাটানো শেষ। তোমার যদি ইচ্ছা হইতো যে ভাই আমি এইখানে একটা KCL খাটাবো, সাপোজ এই পয়েন্টে আমার ইচ্ছা হয়েছে আমি এই পয়েন্টে একটা KCL খাটাবো, তাহলে I2 ধরে নিবা, এই কারেন্টটা ধরবা I4, এই কারেন্টটা ধরে নিবা এটা হচ্ছে I5। তাহলে তখন তুমি লিখবা যে I2 ইকুয়াল টু I4 প্লাস I5 লিখবা। তারপর তোমার যদি মনে হয় এই পয়েন্টে তুমি খাটাবা, তাহলে এইটা হচ্ছে I4, এইটা হচ্ছে I5, এটা যোগ হয়ে এটা হচ্ছে I2। তাহলে I2 ইকুয়াল টু আবার লিখবা I4 প্লাস আর লিখে ফেলছি I4 প্লাস I5, এই যে একই জিনিস। বুঝতে পারছো? যদি লিখতে চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমাদের কি বলতেছে যে ও আচ্ছা আমরা তো KCL খাটাইছি, KVL তো খাটাই নাই, KVL তো খাটাইতে হবে। তাহলে এখানে এই যে একটা লুপ দুইটা লুপ, KVL খাটাই। তাহলে আমি এই যে এই লুপটাকে এইভাবে ধরি, এই যে এইভাবে আমি ঘুরে আসবো, আর এই লুপটাকে এইভাবে ঘুরে আসবো। এটা হচ্ছে লুপ 1 আর এটা হচ্ছে লুপ 2। তাহলে এবার দেখো আমরা একটু ভোল্টেজগুলোর পোলারিটি দিই, মানে রোধের যে ভোল্টেজগুলো তার পোলারিটিগুলো একটু দিই। দেখো এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কোথায় যাচ্ছে? উপরে। আচ্ছা উপরে যাচ্ছে, তাহলে এই প্রান্তটা প্লাস, এই প্রান্তটা মাইনাস, উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগে যাচ্ছে। এদিক দিয়ে এই যে ডান দিকে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাস। R3 এর মধ্যে দিয়ে দেখো উপরের দিকে যাচ্ছে না, R3 এর মধ্যে দিয়ে উপরের দিকে যাচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, এবার এটার দিকে নিচের দিকে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। তাহলে এবার আসো লুপ 1-এ KVL অ্যাপ্লাই করে। তাহলে লুপ 1-এ KVL অ্যাপ্লাই করে যেখান থেকে তুমি চাও শুরু করতে পারো। এখান থেকে শুরু করি নাকি? এখান থেকে শুরু করি। তাহলে কত হবে? মাইনাস V1, এই যে হেঁটে হেঁটে যাচ্ছ মাইনাস পাইলা। তারপরে এখানে আসার পরে প্রথমে কি পাবা? প্লাস এর ভোল্টেজ আয়ন R1, তারপরে প্লাস আয়ন R2, তারপরে প্লাস V2, তারপরে মাইনাস I3 R3, তারপরে 0 আর নাই 0, এই যে লিখে ফেললাম। এখন যদি তোমার মনে হয় যে এখানে I3 এটাকে তুমি সরাই দিবা, কারণ সার্কিটে তো I3 ছিল না, I3টাকে সরাই দিবা, তাহলে তুমি এখান থেকে I3টা বসাইতে পারো যে I3 ইকুয়াল টু I2 মাইনাস আয়ন। এখানে তুমি চাইলে পরের লাইনে বসাইতে পারো যে I2 মাইনাস হচ্ছে আয়ন। এটা তুমি বাসাই করবা, আমি আর ডিটেলস লিখবো না, আরেকটা লাইন আমার লেখার দরকার আছে এখনো। আচ্ছা তাহলে এবার আসো লুপ 2-এ KVL অ্যাপ্লাই করে। তাহলে লুপ 2-এ KVL অ্যাপ্লাই করলে কি হবে বলো? এই কে বলবে? বলো, তুমি বলো।
লুপ 2 এ, হ্যাঁ মাইনাস আই টু আর মানে আর পি কোথা থেকে শুরু করব? এখান থেকে। আচ্ছা বলো, তাহলে বলো। আই টু আর পি প্লাস না মাইনাস? প্লাস প্লাস, হ্যাঁ I2 RP। আচ্ছা, আই থ্রি আর থ্রি তারপরে এই যে প্লাস I3 R3, তারপরে মাইনাস V2, তারপরে আর কেউ আছে? নেই, শূন্য। ঠিক আছে, এবার দেখো এই I3 কি আমাদের সার্কিটে ছিল? তাহলে এটা ইকুয়াল টু তুমি কি লিখবা? I2 মাইনাস আয়ন। RP কি আমাদের সার্কিটে ছিল? তাহলে RP এর পরিবর্তে কি লিখবা? R4 R5 ডিভাইডেড বাই R4 প্লাস R5। বুঝতে পারছো? আমাদের তো ছিল না, এগুলো ছিল। RP ছিল না। তারপর I3 কি ছিল? ছিল না। তাহলে ওইগুলো তো আমি ইকুয়েশনে লিখবো না, কারণ আমার গিভেন যেগুলা সেইগুলো দিয়ে ইকুয়েশন লেখা উচিত আর কি। ঠিক আছে, তাহলে আমি এইভাবে লিখবো। তাহলে 1 নম্বরটা গেল, এটা টিক দিয়ে দিই যে ফিগার 1-এ কারশফের সূত্র কি রূপে প্রযোজ্য হবে, চিত্র সহজে জিনিসগুলো ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করে ফেলছি অলরেডি, শেষ। বুঝতে পারছো? সহজ না? ওকে। 2 নম্বরটা কি বলতেছে দেখো, V1 ব্যাটারির প্রান্ত পরিবর্তন করে সংযোগ দিলে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে চিত্র এঁকে দেখাও। কোনো মান নির্ণয়ের ব্যাপার সেপার না, মানকে আমি বের করতে পারবো। আমার কি এই সার্কিটে ইকুইপমেন্টগুলোর মান বলে দেওয়া আছে? রোধের মান, বিভবের মান, এগুলো কি বলে দেওয়া আছে? তাহলে যেহেতু এগুলোর মান বলে দেওয়া নেই, আমি এখান থেকে কোনো মান বের করতে পারবো না। তাহলে এই ব্যাটারিটা উল্টাই দিলে ঘটনাটা কি ঘটবে? যখন ব্যাটারিটা এইভাবে আছে তখন কারেন্ট উপরের দিকে উঠতেছে, এই যে প্লাস টার্মিনাল, প্লাস মাইনাস, তাহলে উপরের দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে যখন এটাকে আমি ঘুরাই দিব তখন প্লাসটা চলে আসবে নিচে, মাইনাসটা চলে যাবে উপরে, তখন এই কারেন্টের ডিরেকশনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এইটুকু জাস্ট আমার চিত্র এঁকে দেখাইতে হবে। তা আমাদের কি বলছিল যে কিরূপ পরিবর্তন হবে, তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে। তুমি লিখবা তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তন হবে। দিকটা আগে যেদিকে ছিল এবার তার উল্টা দিকে হবে এবং সার্কিটটা আঁকবা। তাহলে আমি সার্কিটটা একটু কোনো মতে এঁকে দিই। এখানে একটা রোধ ছিল, তারপরে এখানে একটা রোধ ছিল। এটার আমি মানে পোলারিটি চেঞ্জ করি না, এটা যেমন ছিল তেমন, প্লাস মাইনাস। আর এইখানে ছিল 2টা রোধ, R4 R5। বাংলা কথা তুমি তোমার মতো করে সাজাই লিখবা। এই ব্যাটারিটার পোলারিটিটা আমি চেঞ্জ করতেছি, উল্টা দিচ্ছি, প্রান্ত চেঞ্জ করতেছি। তাহলে উপরে চলে যাবে মাইনাস, নিচে আসবে প্লাস। ঠিক আছে, তাহলে এরপরে এখানে হচ্ছে R3। তাহলে সার্কিটটা হবে হচ্ছে এরকম, এই হচ্ছে সার্কিটটা। তাহলে এবার কারেন্টের ডিরেকশনটা হবে হচ্ছে এবার এইদিকে, এই যে এটা হবে হচ্ছে আয়নের ডিরেকশন, এই যে এটা হচ্ছে আয়নের ডিরেকশন। আর এটা তো I2 এর ডিরেকশন আমাদের দেওয়া আছে। আর I3 যদি বলি তাহলে I3 হচ্ছে উপরের দিকে। তাহলে এবার আমি যদি এই পয়েন্টে তোমাকে বলি যে এই পয়েন্টে তুমি একটু KCL খাটাও তো, তাহলে কি হবে? উপরের দিকে I3, এদিক দিয়ে আসলো হচ্ছে I2। তাহলে এবার দেখো আসতেছে কে? I2, আরও আসতেছে কে? I1। তাহলে I1 প্লাস I2 এটা ইকুয়াল টু হবে হচ্ছে I3। ঠিক আছে, একবারে লিখে দিলাম যে I1 এবং I2 আসলো, চলে গেল কে? I3। তাহলে I1 প্লাস I2 ইকুয়াল টু I3। এই যে আমি এটা লিখলাম। এখন তুমি যদি চাও যে ভাই মানের কোনো পরিবর্তন হবে কিনা, দেখো মানের পরিবর্তন তো হতে পারে। এখানে এই বর্তনীতে এই যে এই একটা ব্যাটারি ছিল, আমি যদি সাপোজ একটা ব্যাটারি রাখতাম তাহলে হয়তো মানের পরিবর্তন হতো না। একটা ব্যাটারি যদি থাকতো মানের পরিবর্তন হয়তো হতো না, হতোই না, আসলেই হতো না। কিন্তু ব্যাটারি তো আরও একটা আছে, মানে এই সার্কিটে তড়িৎ সাপ্লাইয়ের এর যেমন একটা ভূমিকা আছে, এরও তেমন একটা ভূমিকা আছে। তাহলে দুইটা মিলেই আসলে তড়িৎ প্রবাহ এখানে সাপ্লাই করতেছে। এখন কোন তারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটা আসলে এই দুইটার সম্মিলিত একটা প্রভাবের উপর ডিপেন্ড করবে। তা আমি যদি একটার মানে পোলারিটিটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু মানেরও চেঞ্জ হয়ে যাবে। তো এখন মানের কথা আমি লিখবো না, কারণ মান নির্ণয়ের কথা তো আমাদের বলে নাই। আমাদের বলছে কি রূপ পরিবর্তন হবে, দিকের পরিবর্তন হবে। জাস্ট এটাই তুমি মেনশন করবা। মান কেন বের করা যাবে না? কোনো ডাটা আছে? ডাটা তো নেই, তাহলে মান কীভাবে বের করবো? মান বের করা যাবে না। এখন যদি সাপোজ ডাটা দেওয়া থাকতো, মান যদি আমাদের বের করতে বলতো, তাহলে আমি কি কাজ করতাম? তাহলে আবার এই যে দুইটা ইকুয়েশন KCL KVL ইকুয়েশন লিখতাম, সেগুলো সলভ করতাম, সলভ করে কারেন্টের মান টান বা বিভবের মান এগুলো আমরা বের করতাম। তাহলে সূত্র যদি শিখতে পারি, ইকুয়েশন যদি খাটানো শিখতে পারি, তাহলে ইকুয়েশন ব্যবহার করে কিভাবে ম্যাথ প্রবলেম সলভ করতে হয় সেটাও আমরা পারবো। তাহলে দুইটা গেল, প্রথম দুইটা গেল। এবার আসো পরেরটা অন্য ধাঁচের প্রবলেম। KCL KVL এর ব্যাপার স্যাপার শেষ। পরেরটা কি বলতেছে? ব্যাটারির শ্রেণী সংযোগে তড়িৎ প্রবাহ কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। উদ্দীপক কি আছে? উদ্দীপকে বলা আছে মনে করো বর্তনীতে একটি বাল্ব দুইটা ব্যাটারির সাথে সংযুক্ত করা আছে। বর্তনীতে একটি বাল্ব দুইটি ব্যাটারির সাথে সংযুক্ত করা আছে। ব্যাটারি দ্বয়ের তড়িৎচালক বল হচ্ছে 12 ভোল্ট। ওকে, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 ওহম। দুইটা ব্যাটারি, তড়িৎচালক বল একই, অভ্যন্তরীণ রোধও একই। বহিস্থ রোধ যেটাকে আমরা বড় হাতের R দিয়ে প্রকাশ করি, তার মান বলে দেওয়া আছে 4.5 ওহম। প্রশ্ন হচ্ছে ব্যাটারির শ্রেণী সংযোগে তড়িৎ প্রবাহ কত হবে। তাহলে আমি ব্যাটারির শ্রেণী সংযোগটা আঁকি আগে। ব্যাটারির শ্রেণী সংযোগটা এখানে আঁকি। তাহলে এই একটা ব্যাটারি,
আর এই একটা ব্যাটারি শ্রেণী সংযোগে যুক্ত করা আছে, দুটার অভ্যন্তরীণ রোধ আছে। তো এর অভ্যন্তরীণ রোধ আর এর অভ্যন্তরীণ রোধ, এই যে আমি ছোট করে দেখালাম। আচ্ছা, অভ্যন্তরীণ রোধকে কিভাবে আঁকবো গত ক্লাসে বলছিলাম, কোষের সাথে পাশে ছোট করে শ্রেণীতে যুক্ত করে দিবা। আর এর সাথে একটা বাল্ব যুক্ত করা হয়েছে, এইটা হচ্ছে বাল্ব যুক্ত করা হয়েছে, এবং এটা হচ্ছে বর্তনীর বাইরের রোধ। এই বাইরের রোধের মান আমাদের বলে দেওয়া আছে 4.5 ওম। অভ্যন্তরীণ রোধ 0.5 ওম, এরও অভ্যন্তরীণ রোধ 0.5 ওম। তড়িৎচালক শক্তি এর মান হচ্ছে 12 ভোল্ট, এর মানও তড়িৎচালক শক্তি হচ্ছে 12 ভোল্ট। তাহলে আমাদের কি বের করতে হবে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি বের করতে হবে, তড়িৎ প্রবাহের মান, এই যে কারেন্টের মান, এইটা আমাদের বের করতে হবে। কারেন্টের মানটা কিভাবে বের করা যায়, আমরা কেবিএল অ্যাপ্লাই করে বের করতে পারি, আবার কোষের সমবায়ের যে সূত্র আছে সেই সূত্র আমরা খাটাইতে পারি, দুইভাবেই করা যাবে। এখন যার যেটা ভালো লাগে করো। তো যেহেতু আমরা একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তাহলে আমরা এইখানে একটা জিনিস পড়ে ফেলি পাশাপাশি, সেটা হচ্ছে কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায়। কোষের সমবায়, তাহলে কনসেপ্ট কোষের সমবায়, মানে শুধু অ্যাসাইনমেন্ট সলভ হচ্ছে না, পাশাপাশি কিন্তু ক্লাস হচ্ছে। হ্যাঁ, তাহলে কোষের সমবায়, কোষগুলোকে আমরা যুক্ত করব। প্রথমে হচ্ছে শ্রেণীতে, 1 নম্বর শ্রেণীতে কোষ যুক্ত করব। শ্রেণীতে যুক্ত কোষ, দেখো কোষগুলার যদি তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তির মান আলাদা হয় তাহলে ঘটনা কি ঘটবে। আমি শ্রেণীতে যুক্ত করতেছি, কিন্তু মানগুলো হচ্ছে আলাদা। এইটার মান হচ্ছে E1, এটার মান হচ্ছে E1, আর এইটার মান হচ্ছে E2। ঠিক আছে, এই মনে করো E1 এর মান হচ্ছে 10 ভোল্ট আর E2 এর মান হচ্ছে মনে করো 5 ভোল্ট। এখন আমি বললাম এই দুইটার তুল্য কত হবে, তুল্যটা বের করো, এই দুইটার তুল্যটা বের করো। এর সাথে মনে করো যে একটা রোধ ব্যবহার করা আছে, এই যে বর্তনীর বাইরের রোধ ব্যবহার করা আছে, বর্তনীর বাইরের রোধ আর এর মান মনে করো তো বলে দেওয়া আছে 2 ওহম। তো তুমি যদি এর তুল্য তড়িৎচালক শক্তি পাও, তাহলে তুল্য তড়িৎচালক শক্তি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আইআর। আর এর মান তুমি জানো, এইখান থেকে কারেন্টের মানটা কত, সেই কারেন্টের মানটা বের করতে পারবা। তাহলে তোমার তুল্য তড়িৎচালক শক্তিটা জানা লাগবে। তাহলে দুইটা ব্যাটারিকে যদি আমি পাশাপাশি এভাবে যুক্ত করে দিই, তুল্যটা কত হবে সেটা আমরা বের করি কিভাবে, নিয়মটা কি, আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, আরো অনেক কিছু হয়তো করতে পারি। তো কি আসলে করব, মানে কোন কনসেপ্টে যাব, কোন লটা আসলে এখানে খাটাবো। দেখো এই ব্যাটারি দুইটা একই ক্রমে বসানো আছে, একই ক্রম মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, একই ক্রম। দেখো প্লাস মাইনাস, তারপর একটা মাইনাস প্লাস না, তাহলে উল্টা ক্রম হয়ে গেল। এটাও কি আছে, প্লাস মাইনাস, একই ক্রমে আছে। একই ক্রমে যদি শ্রেণীতে কোষ যুক্ত থাকে তাহলে তড়িৎচালক শক্তি যোগ হয়ে যায়। এবং কেন সেটা যোগ হবে, মনে করো তুমি এই সার্কিটে এখান থেকে হাঁটা শুরু করলা, এই যে তোমাকে আমি বললাম এই যাও, হেঁটে যাও, প্রথমে যা পাবা তাই নিবা, প্রথমে যে পোলারিটি পাবা সেটা নিবা। তাহলে তড়িৎচালক শক্তি, তুল্য তড়িৎচালক শক্তি, ইকুইভ্যালেন্ট এইটা ইকুয়াল হবে, প্রথমে যাচ্ছ, হেঁটে যাচ্ছ, কি পাইলা, প্লাস, তাহলে প্লাস E1। তারপর এটা বাদ, ঠিক আছে, এরপরে কি আর মাইনাস নিবা, ওটা তো একবার নিয়ে নিছো। এরপর আবার হেঁটে এখানে পৌঁছাবা, কি পাবা প্রথমে, প্লাস, তাহলে প্লাস E2। এখন E1 এর মান কত, 10, E2 এর মান কত, 5, তাহলে প্লাস 10 প্লাস 5 কত হবে, প্লাস 15 ভোল্ট, প্লাস 15 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের তুল্য তড়িৎচালক শক্তি। এবার শুধু তুল্য মান বের করলেই হবে না, এবার আমি তোমাকে বললাম এই তুল্যটা আঁকো তো। তার মানে তুমি দেখো এই বর্তনীতে এই দুইটা সরাই দিবা, এই দুইটা সরায় তুমি যেটা আঁকবা সেটা তাহলে কিভাবে আঁকবা, এই দুইটা তুমি সরাই দিচ্ছ, তুমি আঁকবা, তাহলে আঁকলে এই দিক দিয়ে তুমি প্রথমে কি পাইছিলা, প্লাস, তুমি এখানে মান কি পাইছো, প্লাস, তাহলে তোমার এই পাশের যে প্রান্তটা সেটা প্লাস রাখা লাগবে, আর এই পাশের যে প্রান্তটা সেটা তোমার মাইনাস রাখা লাগবে। তাহলে এই দুইটাকে দেখো আমি সরাই দিলাম, এই দুইটা নাই, সরাই দিলাম, মুছে দিলাম, এই যে এই দুইটা নাই। এই দুইটার পরিবর্তে এইখানে আমি এই যে তুল্যটা বসাবো, অবশ্যই এই প্রান্তটা প্লাস হতে হবে আর এই প্রান্তটা কি হতে হবে, মাইনাস হতে হবে। তাহলে চোখ দিয়ে একটা ছবি তুলে রাখো, কি হয়েছে এই ব্যাপারটার একটা ছবি তুলে রাখো, পরে একটা জিনিস মিলাবা যে আসলে এটা হয় কিনা। এইবার মনে করো মুছে দিচ্ছে, এটা মনে করো নাই, এখানে নাই, আগে যে ব্যাপারটা ছিল সেরকমই আছে, যে এইটা হচ্ছে 10 ভোল্ট আর এইটা হচ্ছে 5 ভোল্ট, এরকম আছে। এবার তোমাকে আমি এই পাশ দিয়ে পাঠালাম না, তুমি বলো কি ভাই আমি এই পাশ দিয়ে কেন যাবো, আমি ওই পাশ দিয়ে যাবো। তাহলে তুমি এই পাশ দিয়ে যাও, কোনো সমস্যা নেই, এই পাশ দিয়ে এবার হাঁটা শুরু করো। প্রথমে কি পাচ্ছ, মাইনাস, তাহলে এবার তুমি তুল্য বের করবা এইভাবে, ই ইকুইভ্যালেন্ট, এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস E2, এটা E2 ছিল, এটা ছিল E2 আর এটা ছিল E1, তাহলে মাইনাস E2, তারপর এখানে এসে মাইনাস E1, তাহলে মাইনাস 5 মাইনাস 10 মাইনাস 15 ভোল্ট। এবার তুমি কত পাইলা, মাইনাস 15 ভোল্ট, আগে কত পাইছিলা, মান চেঞ্জ হয়ে গেছে না, মান চেঞ্জ হয়ে গেছে কিন্তু জিনিস একই আছে, ঠিক আছে, মান চেঞ্জ হয়ে গেছে কিন্তু জিনিসটা একই আছে। এবার আমি তোমাকে বলবো আঁকো এটা, তো তুমি তখন কি করবা, এই দুইটাকে সরাবা, এই দুইটাকে সরাই দিলা, সরাই দিয়ে এবার তুমি এমনভাবে আঁকবা এদিক দিয়ে যেন তুমি মাইনাস পাও, তাহলে এদিক দিয়ে মাইনাস হচ্ছে এইটা, আর এরপরে এই পাশটা তাহলে কি হবে, প্লাস হবে। এইবার দেখো তো আমি বলছিলাম না চোখ দিয়ে ছবি তুলে রাখো, দেখো তো মিলে কিনা। তাহলে এখন তুমি মানে কোনভাবে যাবা এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তাহলে যদি একই ক্রমে যুক্ত থাকে কি হবে, যোগ হয়ে যাচ্ছে, মানগুলা কি হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা ব্যাটারিকে যখন সংযোগ দিই তখন শ্রেণীতে সংযোগ দিতে হয় এবং একই ক্রমে সংযোগ দিতে হয়।
তাহলে তুমি যেভাবেই যাও না কেন জিনিস কিন্তু একই থাকতেছে। এই পাশ দিয়ে হাঁটলেও তুমি যা পাচ্ছ, ওই পাশ দিয়ে আসলেও তুমি তাই পাচ্ছ। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে না, E1 এবং E2 যোগ হয়ে যাচ্ছে। তাহলে একই ক্রমে যখন কোষগুলা যুক্ত থাকবে তখন তুল্য তড়িৎচালক শক্তি বের করার জন্য সামেশন করা হয়, যোগ করা হয়। তাহলে ব্যাপারটা খেয়াল করো, আমি যে দিক দিয়ে যাই না কেন একই ক্রমে থাকলে যোগ হয়ে যাচ্ছে, এবং আমি কোন দিক দিয়ে যাচ্ছি সেই অনুযায়ী পোলারিটি হিসাবে যখন আঁকবো জিনিসটা, ক্ষেত্রটা কিন্তু একই রকম থাকতেছে। তো শ্রেণীতে যখন যুক্ত করা হয় তখন কোষগুলাকে সর্বদাই পরপর একই ক্রমে যুক্ত করা হয়। তুমি যদি উল্টাপাল্টা করে যুক্ত করো, প্লাস মাইনাস তারপর একটা মাইনাস প্লাস, এতে লাভ হবে না, তোমার লস হবে, তখন তুল্য তড়িৎচালক শক্তির মানটা কমে যাবে। দেখো যদি এরকম হইতো যে এইটা হচ্ছে এইভাবে যুক্ত আছে, প্লাস মাইনাস E1 মনে করো 10 ভোল্ট, আর এটাকে আমি এইভাবে যুক্ত করে রাখছি মাইনাস প্লাস, এটা হচ্ছে 5 ভোল্ট। এবার লাভ কি হলো, এবার হলো কি +10, দেখো +10 -5 তার মানে +5, তার মানে এই দুইটা ব্যবহার করে, দুইটা, একটা 10 ভোল্টের ব্যাটারি ছিল, একটা 5 ভোল্টের ব্যাটারি ছিল, দুইটাকে তুমি ব্যবহার করছো, ব্যবহার করে কত পাইতেছো, 5 ভোল্ট পাইতেছো, লাভ হইলো। তো এই কারণে আমরা কখনো এভাবে যুক্ত করি না, এটা এভাবে যুক্ত করলে বোকামি হয়ে যাবে। তাহলে আমরা আসলে যদি মানে কাজের জন্য ইউজ করি তখন শ্রেণীতে যুক্ত করব কোষগুলাকে, ব্যাটারিগুলাকে, এবং একই ক্রমে যুক্ত করব। ক্রম কিন্তু ভিন্ন হলে সেই ক্ষেত্রে লস হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে শ্রেণী। এখন শ্রেণীতে তো আমরা এই যে ভিন্ন ভিন্ন মান যদি যুক্ত হয় তাহলে কি হবে এই জিনিসটা বুঝলাম। এবার আমি চাইতেছি একই মানের অনেকগুলো যুক্ত করব, পরপর একই মানের অনেকগুলো যুক্ত করব, একটা, দুইটা, তিনটা, চারটা, ডট 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 n সংখ্যক। ঠিক আছে, n সংখ্যক এভাবে আমি যুক্ত করলাম। যুক্ত করে মনে করো বর্তনীর বাইরের রোধ R এর সাথে সংযুক্ত করে দিলাম। এটা হচ্ছে আমাদের বর্তনীর বাইরের রোধ R। এবার দেখো এই টার্মিনাল থেকে কারেন্ট যাবে, এই যে এটা হচ্ছে কারেন্ট I, এই যে প্লাস টার্মিনাল, আর এই পাশটা হবে যে এটা হবে মাইনাস টার্মিনাল। এখন এই ক্ষেত্রে যদি n সংখ্যক থাকে তাহলে বলো তো তুল্য ইকুইভ্যালেন্ট কত হবে? প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তির মান E এবং প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধের মান R। অভ্যন্তরীণ রোধ আছে এবার, হ্যাঁ, প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ এটা হচ্ছে R। তাহলে প্রথমে আসো E ইকুইভ্যালেন্ট কত হবে, তুল্য তড়িৎচালক শক্তি কত হবে, +E, তারপরে +E, তাহলে দুইটা, তিনটা, চারটা, এভাবে ডট ডট কতগুলো আছে n সংখ্যক, তাহলে একবারে বলো NE। এবার আসো R ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, R ইকুইভ্যালেন্ট, তাহলে R ইকুইভ্যালেন্টের মানটা কত হবে, সেটা হচ্ছে শ্রেণীতে আছে না, তাহলে এই যে শ্রেণীতে এটা 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 সবগুলো শ্রেণীতে, তুমি যদি এক পাশে কোষগুলাকে আঁকো আর এক পাশে যদি রোধগুলাকে আঁকো তাহলে রোধগুলা কিসে যুক্ত, কতগুলা, n সংখ্যক, তাহলে কি হবে n R। আমি চাইতেছি কারেন্ট I কত, তাহলে I ইকুয়াল টু, আমরা কি সূত্র জানতাম, আমরা গত ক্লাসে সূত্র প্রতিপাদন করছিলাম কি, E ডিভাইডেড বাই R প্লাস R, এটা প্রতিপাদন করছিলাম না। তাহলে এখানে E এর পরিবর্তে এই যে এই E এর পরিবর্তে আমি বসাবো NE, আর এখানে বর্তনী বাইরের রোধ তো Rই থাকবে, আর ছোট হাতের R অর্থাৎ অভ্যন্তরীণ রোধ তার পরিবর্তে বসাবো হচ্ছে NR। এইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র। তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এবার আসো 2 নাম্বারটা, সমান্তরাল সমবায় কি হবে, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কি হবে, আমি যদি কোষগুলাকে সমান্তরাল সমবায় যুক্ত করি, একটা, দুইটা, তিনটা, ডট 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 m সংখ্যক, m সংখ্যক, এই m সংখ্যককে আমি যুক্ত করতেছি সমান্তরালে, যেখানে বর্তনীর বাইরের রোধ হচ্ছে ক্যাপিটাল লেটার R, এটা হচ্ছে বর্তনীর বাইরের রোধ। তাহলে এইভাবে যদি সমান্তরালে যুক্ত করা থাকে তাহলে এবার তড়িৎ প্রবাহের মানটা কত হবে, দেখো এই যে প্লাস প্লাস প্রান্ত হচ্ছে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, তাহলে এই প্রান্ত দিয়ে কারেন্ট যাবে, এই কারেন্টের মান হচ্ছে I, এই কারেন্টের মানটা আমরা বের করতে চাই, কারেন্টের মানটা কত হবে বলো, এবার কারেন্টের মানটা কিভাবে বের করতে হবে, সূত্র তো এটাই, এই যে এদের যে তুল্য সেই তুল্যটা হচ্ছে E, এদের যে তুল্যটা সেটা হচ্ছে E, মানে দেখো সার্কিটটাকে যদি ছোট করে আঁকি তাহলে এটা হচ্ছে R আর এটা হচ্ছে E, আর তুল্য হচ্ছে এই যে ছোট হাতের R, মানে তুল্য। তাহলে এই ক্ষেত্রে কারেন্ট বের করার সূত্র কি, I ইকুয়াল টু কি, E ডিভাইডেড বাই আগের মতো R প্লাস ছোট হাতের R। এখন E ইকুইভ্যালেন্ট কত সেটা এখানে বসাবো, R ইকুইভ্যালেন্ট কত সেটা এখানে বসাবো। এবার বলো তো E ইকুইভ্যালেন্ট কত, তুমি দেখো এই কোষটার এই প্রান্ত, এই কোষটার এই প্রান্ত, এই কোষটার এই প্রান্ত, এভাবে যতগুলোই থাকুক m সংখ্যক, সবগুলো প্রান্ত কিন্তু আসলে একই প্রান্ত। ধরো এটা হচ্ছে এই প্রান্ত, এই কোষটার এই প্রান্ত, এই কোষের এই প্রান্ত, এই কোষের এই প্রান্ত, সবগুলো একই প্রান্ত। ধরো এটা হচ্ছে B, তাহলে প্রত্যেকটা কোষের দুইটা প্রান্ত A এবং B, তাহলে A এবং B থাকলে প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তির মান বা বিভবের মান দুইটা একই বিন্দু, এদের বিভব আমি যদি বলি এর জন্য হচ্ছে A এবং B বিন্দুর বিভব হচ্ছে, মানে এইভাবে লিখলাম সাপোজ VAB, এই যে প্রথমটার জন্য VAB এর মান হচ্ছে মনে করো 10 ভোল্ট, পরেরটার জন্য VAB এটা হচ্ছে 15 ভোল্ট, এটা কোনো কথা হইল,
দুইটা বিন্দুর মধ্যে বিভব কখনো এরকম আলাদা আলাদা হতে পারবে? একই হবে। তাহলে এরকম তুমি এম সংখ্যক মানে 10টা 20টা 50টা 100টা যতগুলাই একই মানের কোষ তুমি এভাবে যুক্ত করো, দুই প্রান্তের তড়িৎচালক শক্তি একই থাকবে। তড়িৎচালক শক্তি কি বাড়তেছে? তড়িৎচালক শক্তি কিন্তু বাড়তেছে না, একই থাকতেছে। তাহলে বলো তো লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে আমি যদি এইভাবে যুক্ত করি তাহলে লাভ হচ্ছে? লাভ হচ্ছে না, অনেকটা মানে লস। আমি 50টা যুক্ত করলাম, পরস্পরের সাথে সমান্তরাল সমবায়ে 50টা যুক্ত করলাম, তাহলে 50টা ই হবে, মানে 50 ইন্টু ই হবে? হবে না, একটা ই হবে। তাহলে ভোল্টেজের মান যদি 12 ভোল্ট হয়, 50টা যুক্ত করলাম মানে সমান্তরালে কি হবে? তাহলে 12 ভোল্টই থাকবে। আর শ্রেণীতে যুক্ত করলে 50 গুণ 12, তাহলে শ্রেণীতে বিভব বেড়ে যাচ্ছে না? তাহলে আমি তোমাকে বললাম যে 50টা কোষ দিলাম তোমাকে, তুমি এখন কোনো একটা কাজ করার জন্য কি কাজ করবা? অবশ্যই শ্রেণীতে যুক্ত দিবা। তোমার সার্কিটটাকে মনে করো সার্কিট থেকে বেশি তড়িৎ প্রবাহ লাগবে, তাহলে তুমি অবশ্যই শ্রেণীতে যুক্ত দিবা। তাহলে শ্রেণীতে যুক্ত করলে বেশি পাওয়া যাবে। মাথা রাখো এই কথাটাই তোমরা বললা যে শ্রেণীতে অ্যান্সারটা দিলা, আসলে অ্যান্সার শ্রেণীতে হবে না। আমরা এখান থেকে করে আগে বের করি। দেখো ই ডিভাইডেড বাই আর প্লাস আর, দেখো দাঁড়াও দাঁড়াও, এটা ই, এইটা ই, এইটা ই, এরকম সবগুলোর জন্য ই ইকুইভ্যালেন্ট ই হবে। তাহলে ই ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে ই। এইবার দেখো তো প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ আছে না? এই অভ্যন্তরীণ রোধগুলা কিভাবে যুক্ত আছে পরস্পরের সাথে? সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এই বুঝতে পারছো? সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে সমান্তরাল সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে আর ইকুইভ্যালেন্ট এটা কত হবে? এটা হবে 1 ডিভাইডেড বাই আর প্লাস 1 ডিভাইডেড বাই আর প্লাস 1 ডিভাইডেড বাই আর প্লাস কতগুলো? এম সংখ্যক, এম সংখ্যক তার ইনভার্স। তাহলে এম ডিভাইডেড বাই আর, এম সংখ্যক 1 ডিভাইডেড বাই আর, তার মানে কি এম ডিভাইডেড বাই আর, তার ইনভার্স করলে আর ডিভাইডেড বাই এম না? তাহলে এখানে কি আসলে আর বসবে? কি বসবে? আর ডিভাইডেড বাই এম বসবে। এখন এই সূত্রটা মানে মানে মনে রাখতে কি ভালো লাগবে? এই সূত্রটা দেখো তো ভালো লাগতেছে না, এটা তো ভালো লাগার মতো করি। ভালো লাগার মতো কিভাবে করব? এম দিয়ে গুণ করে দাও। তাহলে এম দিয়ে গুণ করলে উপরে এম ই আর নিচে হচ্ছে এম বড় হাতের আর প্লাস হচ্ছে ছোট হাতের আর। তাহলে এইটা হচ্ছে এই ক্ষেত্রে আই নির্ণয়ের সূত্র। এইবার দেখো একটা কথা, তোমাকে আমি 50টা কোষ দিছিলাম, তুমি বললা শ্রেণীতে যুক্ত করবা, তাহলে লাভ বেশি। একটা জিনিস দেখো, শ্রেণীতে যদি আমি যুক্ত করি তাহলে তুল্য তড়িৎচালক শক্তি বাড়ে, কথা সত্য। পাশাপাশি তুল্য রোধ মানে এই যে এই ক্ষেত্রে তুল্য রোধ বা অভ্যন্তরীণ রোধ এটাও কিন্তু বাড়ে। আমরা যদি রোধগুলাকে শ্রেণীতে যুক্ত করি তাহলে রোধ বাড়ে না কমে? বাড়ে। তাহলে এই ক্ষেত্রে রোধগুলো অভ্যন্তরীণ রোধগুলো কিভাবে যুক্ত? তাহলে তুমি 50টা কোষ পরপর যুক্ত করতেছো, তড়িৎচালক শক্তি বাড়তেছে, পাশাপাশি রোধও বাড়তেছে। আর এই ক্ষেত্রে তুমি সমান্তরাল সমবায়ে যুক্ত করতেছো, তড়িৎচালক শক্তির মানটা বাড়তেছে না, তড়িৎচালক শক্তির মানটা একই রকম থাকতেছে, কিন্তু সেই ক্ষেত্রে রোধটা কমে যাচ্ছে। তাহলে রোধ যদি কমে যায়, দেখো রোধ যদি কমে যায় প্রবাহ কি হবে? বাড়বে। আর রোধ যদি বেড়ে যায় প্রবাহ কি হবে? কমবে। আর তুল্য তড়িৎচালক শক্তি বেড়ে যায় তাহলে প্রবাহ বাড়বে, তুল্য তড়িৎচালক শক্তি যদি কমে যায় তাহলে প্রবাহটা কমবে। তার মানে এক ক্ষেত্রে দেখতেছি বাড়বে, আর এক ক্ষেত্রে দেখতেছি কমবে, তো ক্ষেত্র দুটাই হচ্ছে। তাহলে এই কথাটা হচ্ছে মানে মূল কথাটা হচ্ছে, তোমাকে যদি আমি 50টা কোষ দিই তাহলে কিছুকে তোমার শ্রেণীতে যুক্ত করা লাগবে, কিছুকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা লাগবে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার জন্য। এবং ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার জন্য যে শর্তটা সেইটা হচ্ছে এন আর ইকুয়াল টু এন ছোট হাতের আর ইকুয়াল টু হচ্ছে এম বড় হাতের আর। এটা হচ্ছে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য সূত্র বা শর্ত। ঠিক আছে, এখন এই শর্তটা কোত্থেকে আসলো? প্রমাণ নেক্সট ক্লাসে আমি করাই দেবো, কারণ এখন আমাদের এই অ্যাসাইনমেন্ট সলভ করতে গিয়ে এই প্রমাণটা লাগতেছে না। নেক্সট ক্লাসে আমরা মিশ্র সমবায় পড়বো, এই দুইটা মাথায় রাখো, নেক্সট ক্লাসে করবো এটা, এই দুইটা মাথায় রাখবো, মিশ্র সমবায় পড়বো এবং সেখানে আমি দেখাবো যে কিভাবে এই শর্তের জন্য ম্যাক্সিমাম প্রবাহটা পাওয়া যায়। তাহলে এই জিনিসটা একটু আপাতত মাথায় রাখো। বিভিন্ন মান দিয়ে আসলে সমান্তরাল সমবায় যুক্ত করা হয় না, সেই ক্ষেত্রে একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো হয়, এগুলো তোমরা মানে হায়ার স্টাডিতে পড়বা। ঠিক আছে, আপাতত এগুলোর দরকার নাই। মানে ভালো একটা প্রশ্ন করছো, যদি মানগুলো আলাদা আলাদা হইতো তাহলে কি হইতো? মানগুলো যদি আলাদা আলাদা হইতো তাহলে এই যে কোষগুলো আছে না, এদের এই যে লুপ তৈরি করছে, একটা লুপ একটা লুপ, এই লুপগুলোর মধ্যে সার্কুলেটিং কারেন্ট ফ্লো হইতো। ঠিক আছে, তখন আমরা আবার ওই লুপের কেসিএল কেভিএল খাটাইতাম আর কি। তাহলে আমরা এখন কি করব? এই যে এই সার্কিটের জন্য তড়িৎ প্রবাহের মানটা বের করব। এখন সূত্র দিয়ে যদি করি তাহলে সূত্রটা কি হবে বলো? এখানে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস, তাহলে একই ক্রমে যুক্ত আছে না? তাহলে একই ক্রমে যুক্ত হলে তো যোগ হয়ে যাবে। তাহলে একই ক্রমে যুক্ত হলে তুল্য ইকুইভ্যালেন্ট ই ইকুইভ্যালেন্ট এইটা হবে হচ্ছে 12 যোগ 12 মানে 2 × 12 ভোল্ট। আর অভ্যন্তরীণ রোধ আর ইকুইভ্যালেন্ট এইটা হবে 2 × 0.5 ওহম। দেখো আমাদের এগুলো লেখারও দরকার নেই, আমরা একবারে ডাইরেক্ট সূত্রে চলে যাব। এখান থেকে যে কারেন্ট, সেই কারেন্টের মান হচ্ছে আই। সূত্র কি ছিল? এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর, এটা ছিল আমাদের সূত্র। মান বসাই দাও। কয়টা কোষ এখানে? দুইটা কোষ, দুইটা কোষের মান কি? একই। তাহলে 2 ইন্টু হচ্ছে ই মান হচ্ছে 12 ডিভাইডেড বাই বর্তনীর বাইরের রোধ কত? 4.5 ওহম, 4.5 প্লাস 2 ইন্টু অভ্যন্তরীণ রোধ কত?
0.5 ওহম, এখানে বসাও 0.5 ওহম। তাহলে এখান থেকে কারেন্টের একটা মান আসবে, কেউ একজন করে একটু বের করো। 4.36, 36 না 64? 364, আচ্ছা যাই হোক 364 এত অ্যাম্পিয়ার, এটা হচ্ছে কারেন্টের মান। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্টের মান বের করলাম। এবার একটা জিনিস ভালো করে শোনো, এই সার্কিটে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করে করতাম তাহলে হইতো না, একই উত্তর আসতো না? দেখি তো একই উত্তর আসে কিনা। তাহলে শুরু করি, কোন পাশ থেকে শুরু করবো? এখান থেকে শুরু করি। তাহলে -12, তারপরে এর সাথে এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এটাও নিতে হবে তো। তাহলে এর সাথে কারেন্ট গুণ হবে, তাহলে এর রোধ কত? 0.5। কারেন্ট যদি গুণ হয়, দেখো কারেন্ট এদিকে যাচ্ছে, এই যে প্লাস এই যে মাইনাস, তাহলে প্লাস I ইন্টু 0.5, তারপরে ঘুরে আসো, আচ্ছা তারপরে হচ্ছে -12, তারপরে ঘুরে আসো এইখানে, কারেন্ট এদিকে যাচ্ছে প্লাস মাইনাস, তাহলে প্লাস 4.5 ইন্টু I, তারপরে আসো এসে এইটা, এই যে প্লাস মাইনাস, তাহলে প্লাস এটা লিখি নাই প্লাস 0.5 ইন্টু হচ্ছে I ইকুয়াল টু 0। দেখো শেষ, আমি শুরু করছি এখান থেকে শুরু করছি। তাহলে এখান থেকে I কমন নাও, I কমন নিলে দেখো 0.5 প্লাস 4.5 প্লাস 0.5, এইটা ইকুয়াল টু 12 আর 12 ওই পাশে গিয়ে 24। তাহলে এখান থেকে I ইকুয়াল টু হচ্ছে 24 ভাগ, দেখো একটু তাকাও, 4.5কে আমি এখানে লিখলাম, 0.5 আর 0.5কে এটাকে আমি এভাবে লিখলাম যে যোগ 2 গুণ 0.5, এইভাবে। এখান থেকে তুমি মান বের করবা, দেখো সূত্রটা আসলে একই। এখানে কত ছিল? 24, এখানে কত ছিল? n গুণ e, তার মানে 24। এখানে বর্তনীর বাইরের রোধ ছিল r, আর এটা হচ্ছে n ইন্টু ছোট হাতের r, দেখো তাই আসছে। তাহলে কেভিএল অ্যাপ্লাই করলেও, মানে কেভিএল তো না, কেভিএল অ্যাপ্লাই করেও এখানে করা যায়। ঠিক আছে, এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে ভাই এই যে বাল্ব যুক্ত ছিল এর কোনো রোধ নেই? অবশ্যই আছে। এই যে বাল্ব, এর তো একটা রোধ আছে, বাল্বের ফিলামেন্টের রোধ আছে না? এখন কথা হচ্ছে কি, প্রশ্ন এমন কনফিউজিং প্রশ্ন, এখানে বাল্বের ফিলামেন্টের রোধ দেয়নি তো, তাহলে আমি কি করবো? এখান থেকে তো রোধ জানি না, তো কি করবো? ওটাকে বাদ দিয়েই হিসাব করবো। ঠিক আছে, ওটা যদি কোনো রোধ বলে দিত তাহলে ওই রোধটাকে আমরা সার্কিটে ইনক্লুড করতাম, কিন্তু রোধ বলে দেয়নি। মানে অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো এত কনফিউজিং কোশ্চেন দেয়, মানে পড়ে আসলে একবার পড়ে আসলে কেউ কিছু বুঝতে পারে না, প্রত্যেকটারই এরকম করে। ঠিক আছে, আমাদের বলছে, দেখো উদ্দীপকে বলছে, মনে করো বর্তনীতে একটি বাল্ব 2টি ব্যাটারির সাথে সংযুক্ত করা হলো, বলেই দিছে যে বাল্বটাকে সংযুক্ত করা হলো। আবার পরে এখানে বলতেছে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো, তাহলে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে গেলে তো বাল্বের রোধটা লাগবে। এখন তুমি যদি এরকম করো যে ধরে নিই বাল্বের রোধ হচ্ছে R, ধরলাম, তাহলে কি তখন আর নির্দিষ্ট কোনো মান বের হবে না, এখানে একটা R যোগ হয়ে বসে থাকবে, এখানে একটা R যোগ হয়ে বসে থাকবে, এই। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে গেল, এটা গেল, গ নম্বরটা শেষ, গ নম্বর শেষ, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ঘ নম্বরটা পড়ো, কি বলছে দেখি। বাল্বটির অভ্যন্তরীণ রোধ R হলে ব্যাটারির শ্রেণী ও সমান্তরাল সমবায়ের কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে? কোনো একটা বাল্ব উজ্জ্বল হবে নাকি অনুজ্জ্বল হবে, বা সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে কিনা, এই কথাগুলোর উত্তর আমরা কিভাবে দিব, মানে মেজারমেন্ট করব কিভাবে? এটা হচ্ছে কতটুকু ক্ষমতা পাচ্ছে তার উপর ভিত্তি করে, কারেন্ট না, কতটুকু ক্ষমতা পাচ্ছে। এখন মনে করো আমরা বাজার থেকে যখন বাল্ব কিনে নিয়ে আসি, তার গায়ে ক্ষমতা লেখা থাকে না, যে এটা এত ওয়াটের বাল্ব, মনে করো এটা 60 ওয়াটের বাল্ব, এটা 40 ওয়াটের বাল্ব, এটা কিন্তু লেখা থাকে। এখন কথা হচ্ছে এই লেখাটার অর্থটা কি? এই লেখাটার অর্থ হচ্ছে 220 ভোল্ট, বাসাবাড়ি সাপ্লাই হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্টে এটাকে যদি, মানে 60 ওয়াটের একটা বাল্ব, এটাকে যদি আমি 60 ওয়াটে সংযুক্ত দিই, মানে সার্কিট এমনভাবে আমি যুক্ত করলাম যেখান থেকে পাওয়ার পাচ্ছে 60 ওয়াট, যদি 60 ওয়াট পাওয়ার সে পায় তাহলে সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে। এখন তুমি এমন একটা সার্কিটে তুমি বাল্বটাকে সংযোগ দিলা, সেখানে মনে করো 60 ওয়াটের একটা বাল্ব, সেই 60 ওয়াটের বাল্বটা, 60 ওয়াটের একটা বাল্ব, সেটা মনে করো পাইলো হচ্ছে 40 ওয়াট, পাইলো, এটা সে পাইলো, বর্তনীতে সাপ্লাই পাইলো, কিন্তু সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে যখন সে 60 ওয়াট পাবে, কিন্তু সাপ্লাই পাইলো কত এবার? 40 ওয়াট, তাহলে কি সে সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে? তাহলে জ্বলবে না। মনে করো দুইটা বাল্ব, দুইটা হচ্ছে 60 ওয়াটের বাল্ব, এটাও 60 ওয়াট, এটাও 60 ওয়াট। এখন এই 60 ওয়াটটা, এটা ক্ষমতা পাইলো হচ্ছে, এটা পাইলো হচ্ছে 40 ওয়াট, এটা মনে করো পাইলো হচ্ছে 45 ওয়াট। ঠিক আছে, এখন আমি যদি জিজ্ঞেস করি কোনটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে, তাহলে এইটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে। তাহলে এটা আমরা আসলে কিভাবে বলতেছি, কার উপর ভিত্তি করে বলতেছি? কোন একটা বর্তনীতে বাল্বটা কতটুকু ক্ষমতা পাচ্ছে তার উপর ভিত্তি করে আমরা বলতেছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের সেই জিনিসটা দেখতে হবে যে কতটুকু বাল্ব কতটুকু ক্ষমতা পাচ্ছে। এর অভ্যন্তরীণ রোধের মান বলে দেওয়া আছে ছোট হাতের R, এটা বলে দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ, ফিলামেন্টের রোধ এটা বলে দেওয়া আছে। তাহলে দুইটা সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। তাহলে আমি প্রথমে শ্রেণী সমবায়ের ব্যাপারটা দেখি। শ্রেণী সমবায় এখানে অলরেডি আঁকা আছে, কিন্তু আরেকবার রাখতে হবে আর কি। তাহলে শ্রেণী সমবায়, এই হচ্ছে একটা কোষ, তার অভ্যন্তরীণ রোধ, এই আর একটা কোষ, তার অভ্যন্তরীণ রোধ, শ্রেণীতে সংযুক্ত করলাম। এইটা হচ্ছে বাল্বটা, যার অভ্যন্তরীণ রোধ ছোট হাতের R, বর্তনীর বাইরের রোধ দ্যাট ইজ 4.5 ওহম,
যুক্ত করে দিলাম। এটার মান হচ্ছে 12 ভোল্ট 0.5 ওহম 0.5 ওহম। মানে দেখো এটার অভ্যন্তরীণ রোধ আর দিয়ে বুঝাইছে, কেন আর ছাড়া অন্য কিছু ছিল না, মানে কেন আর দিয়ে বুঝাইতে হবে? আমি যখন সূত্র লিখবো তখন তো এখানে একটা আর লাগবে, ঝামেলা না? আবার এখানে দিছে আর, তো এখন আমার কি করতে হবে? বাধ্য হয়ে এগুলোকে বলতে হবে আরবি, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আরবি। কেন ওইটা আর না দিয়ে এস দিয়ে লেখা যেত না? ফাইজলামি করে। আচ্ছা দেখো, এটা হচ্ছে শ্রেণী সমবায় সার্কিট। আর সমান্তরাল সমবায় সার্কিটটা কেমন হবে? এটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে বর্তনীর বাইরের রোধ 4.5 ওহম, এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। এবার দেখো, এই হচ্ছে একটা কোষ, তার অভ্যন্তরীণ রোধ, এই হচ্ছে আর একটা কোষ, তার অভ্যন্তরীণ রোধ। এই যে এবার আমি এইভাবে যুক্ত করছি, তাহলে এটা হচ্ছে 0.5 ওহম 0.5 ওহম, এটা আরবি, এটাও আরবি, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 12 ভোল্ট। তো এখন আমাদের দেখতে হবে এই ক্ষেত্রে কারেন্ট কত, শ্রেণীতে তো, এই কারণে এটাকে আমরা বলতেছি আইএস। এই ক্ষেত্রে কারেন্ট এই কোষের প্যারালাল সমবায় তো এই ক্ষেত্রে আমি আইটাকে বলতেছি আইপি, তুমি আই1 আই2 দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখতে হবে কোন ক্ষেত্রে ক্ষমতা বেশি। তাহলে এই বাল্বের ক্ষমতা, এটাকে আমি বললাম পিএস শ্রেণীতে, এই বাল্বের ক্ষমতা এটাকে আমি বললাম পি প্যারালালে। তাহলে পিএস এইটা ইকুয়াল টু হবে আই স্কোয়ার আর, তাহলে এখানে হবে আইএস স্কোয়ার আর। এই আরটা বড় হাতের আর দিব, আর বড় হাতের আর দিব, বলো কি দিব? এর রোধ কত বলে দিছে? ছোট হাতের আর, তাহলে ছোট হাতের আর দিলাম, মানে সূত্র কি খাটাইলাম? পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এই সূত্র আমি খাটাইলাম, ক্ষমতার এই সূত্রটা আমি খাটাইলাম। ঠিক আছে, আমি কিন্তু আরও সূত্র খাটাইতে পারি, পি ইকুয়াল টু ভিআইও লিখতে পারি, পি ইকুয়াল টু ভিআই স্কোয়ার ডিভাইডেড বাই আরও লিখতে পারি, কিন্তু বাল্বের ক্ষমতা নির্ণয়ের জন্য এই সূত্রটাই মূলত লেখা হয়, কারণ রোধের মান তো ফিক্সড। ঠিক আছে, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে কতটুকু কারেন্ট যাচ্ছে হিসাব করলেই হয়ে গেল, তাহলে পাওয়ারটা খুব সহজে পাওয়া গেল। এবার এই ক্ষেত্রে যদি আমি হিসাব করি, তাহলে এটা হচ্ছে পিপি, এটা ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাহলে এটা হবে আইপি স্কোয়ার। ঠিক আছে, এবার আমি দেখবো কোন ক্ষেত্রে ক্ষমতাটা বেশি। তাহলে বলো, বোর্ডে তাকাও, লিখবা না কেউ। আইএস এর মানটা কত হবে? আই ইকুয়াল টু সূত্র কি এন ই ডিভাইডেড বাই বড় হাতের আর প্লাস এন ছোট হাতের আর। ঠিক আছে, এই যে এই মানটার বর্গ, এই আর কি ছিল? বর্তনীর বাইরের রোধ, এই আর আসলে এবার কত বলো তো? 4.5 প্লাস হচ্ছে ছোট হাতের আর, এই আর এর মানটা। তাহলে আমি পরের লাইনে বসাই, এটা এন এর মান কত? 2, ই এর মান কত? এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই এই আর এর পরিচয়টা হবে এবার 4.5 প্লাস ছোট হাতের আর। বুঝতে পারছো? বর্তনীর বাইরের রোধ দেখাই, এইটা হচ্ছে বর্তনীর বাইরের রোধ, এটা হচ্ছে আর। তাহলে আর হচ্ছে 4.5 এবং এই যে বাতি ফিলামেন্টের রোধ তাদের শ্রেণীতে সংযুক্ত তুল্য। তাহলে যে যোগ করে দিলে শ্রেণীতে সংযুক্ত তুল্য পাওয়া যাবে। প্লাস হচ্ছে এন এর মান 2 অভ্যন্তরীণ রোধ, এটাকে দেখো আর দিয়ে লিখছি না, এই তো তাকাও আর বি দিয়ে লিখি, এই যে ঝামেলাটা হচ্ছে এই কারণে আর কি। তাহলে আরবি এর মানটা হচ্ছে 0.5 লিখলাম, এর বর্গ করলাম ইনটু আর, আর এর মান তো আমি জানি না, ছোট হাতের আর। তাহলে এখান থেকে মোটামুটি পাওয়া যাচ্ছে উপরে হচ্ছে 24 এর বর্গ করো তো কত আসে? 576। তাহলে 576 ভাগ এখানে হচ্ছে 4.5, তার সাথে আবার যোগ হচ্ছে 1, তাহলে 5.5, তাহলে 5.5 প্লাস হচ্ছে আর তার বর্গ ইনটু ছোট হাতের আর। তো এইটা হচ্ছে পিএস, বক্স করি এটাকে, এইটা হচ্ছে পিএস। এবার আসো এই ক্ষেত্রে আই ইকুয়াল টু কি লিখবো? সূত্র কি ছিল দেখো, এম ই ডিভাইডেড বাই এম বড় হাতের আর প্লাস হচ্ছে ছোট হাতের আর, এটা আর বর্গ, এই যে এটা হচ্ছে আর বি ইনটু ছোট হাতের আর। বোর্ডে দেখো, লিখবা না, পরে লিখবা। এম এর মান কত? সমান্তরাল যুক্ত কতগুলো? তো সমান্তরাল তো দুইটাই যুক্ত, তাহলে 2 গুণ হচ্ছে 12। তুমি বলতে পারো ভাই এন দিয়ে লিখলেই তো হইতো, এটাকে এন দিয়ে লিখছেন, এটাকে এন দিয়ে লিখেন। এন দিয়ে লিখবো না, কারণ ওই যে সমান্তরালের ক্ষেত্রে এম, শ্রেণীর ক্ষেত্রে এন, যখন মিশ্র সমবায় করবো তখন দুইটাকে আমি এন দিয়ে লিখি, ঝামেলা হয়ে যাবে না? তো এই কারণে একটা এন আর একটা এম দিয়ে লিখছি আমি। এবার আসো এম এর মান হচ্ছে 2, আর এই আর এর পরিচয় কি লেখা আছে? 4.5 প্লাস ছোট হাতের আর প্লাস আরবি, দ্যাট ইজ 0.5, তাহলে এর হচ্ছে বর্গ ইনটু ছোট হাতের আর। দেখি তো এখানে কত মান পাওয়া যায়। তাহলে উপরে তো একই জিনিস 576, নিচে হচ্ছে 2 ইন্টু 4.5, তাহলে 9 প্লাস 0.5, দ্যাট ইজ 9.5 প্লাস 2 আর তার বর্গ, এটা আর। তাহলে পিপি এইটা হচ্ছে এইটা, এই যে বক্স করে দিলাম। তাহলে দুইটা ক্ষমতা পাইলাম। এবার এই দুইটাকে কম্পেয়ার করে আমাদের বলতে হবে কোনটা বেশি কোনটা কম।
অনেকে কি করছে জানো, হিসাব করতে গিয়ে এখান থেকে এই বর্তনীর বাইরের রোধটাকে বাদ দিয়ে দিছে। তোমার কোথাও বলছে বর্তনীর বাইরের রোধ বাদ যাবে, বলে নাই তো, তাহলে বর্তনীর বাইরের রোধ নিয়েই কিন্তু হিসাব করতে হবে, ওটাকে বাদ দেওয়া যাবে না হুটহাট করে। অনেকে বাদ দিয়ে হিসাব করছে, বুঝতে পারছো? তো বাদ করা যাবে, আমাদের বলছে এখানে বাদ করতে, তাহলে আমি বাদ করবো না। তাহলে এই যে দুইটা ইকুয়েশন আমি পাইলাম, এবার এই দুইটা কম্পেয়ার করে বলো তো কোনটা বেশি কোনটা কম। কিভাবে আমি কম্পেয়ার করবো? দেখো উপরে একই জিনিস বোঝাই যাচ্ছে দেখে, উপরে 776 ইন্টু আর, 776 ইন্টু আর, নিচে এখানে 5.5 প্লাস আর এর বর্গ, এখানে 9.5 প্লাস 2 আর এর বর্গ। তাহলে নিচে এইটা বেশি, তাহলে নিচে যদি এইটা বেশি হয় এইটা হবে কম, এইটা হবে কম, এইটা হবে বেশি। তাহলে শ্রেণীতে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, মানে এই কানেকশনে এই বাল্বটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে, এই যে বেশি উজ্জ্বলতা আর এর হচ্ছে কম উজ্জ্বলতায়। তাই বুঝতে পারছো? তাহলে আমরা এখন সেটা দেখাবো কিভাবে, ভাগ দিয়ে দেখাবো। এই যে PS ডিভাইডেড বাই PP, ভাগ দিয়ে দেখাবো। তাহলে ভাগ দিলে দেখো একবারে লিখি, 9.5 প্লাস 2R এটা উপরে চলে যাবে, আর 5.5 প্লাস আর এটা নিচে থাকবে এর বর্গ। তাহলে বোঝাই যাচ্ছে যে এইটা বড়, অতএব 9.5 প্লাস 2R গ্রেটার দেন 5.5 প্লাস আর। তাহলে সুতরাং PS ইজ গ্রেটার দেন PP। তাহলে অতএব কোষের শ্রেণী সমবায়ে অতএব কোষের শ্রেণী সমবায়ে বাল্বটি বেশি উজ্জ্বলতায় জ্বলবে, বাল্বটি বেশি উজ্জ্বলতায় জ্বলবে। গেল, শেষ। এবার আমাদের বলতেছে কোন শর্তে দুই সমবায়ের বাল্বটি একই উজ্জ্বলতায় জ্বলবে, কোন শর্তে, কি শর্ত আরোপ করলে, তার মানে উজ্জ্বলতা সমান হবে। তাহলে এখানে যে PS এবং হচ্ছে PP এই দুইটা সেম থাকবে, কোন শর্তের উপর ভিত্তি করে। তাহলে দেখো তো আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা এখানে, যে PS ইকুয়াল টু হচ্ছে PP, এই যে দুইটার পাওয়ার যদি সমান হয় তাহলে উজ্জ্বলতা সমান হবে। উজ্জ্বলতা সমানের জন্য, উজ্জ্বলতা সমান হলে এটা প্রযোজ্য হবে। এইবার এখানে এই যে PS এটা ইকুয়াল টু লিখবো হচ্ছে IS স্কোয়ার ইন্টু আর, আর PP এটা হচ্ছে IP স্কোয়ার ইন্টু হচ্ছে আর, দুই পাশ থেকে আর আর কাটাকাটি। তাহলে IS এর বর্গ ইকুয়াল টু IP এর বর্গ, তার মানে এটা IS ইকুয়াল টু IP। তাহলে দুই ক্ষেত্রে এবার কারেন্টের মান যাইতে হবে একই, দুই ক্ষেত্রে বাল্বের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে ক্ষমতাটা সমান হবে। ঠিক আছে, তাহলে এই যে শর্ত কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমি এখান থেকে মান টান বের করে দেখাবো। তাহলে IS ইকুয়াল টু কি ছিল, দেখো এখানে IS এর মানটা যে লেখাই আছে, যে এটা হচ্ছে IS। তাহলে NE ডিভাইডেড বাই, লিখি এখানে অনেক কিছু কাটাকাটি হয়ে যাবে, আর প্লাস হচ্ছে NRB এটা, আর IP ইকুয়াল টু ছিল হচ্ছে ME ডিভাইডেড বাই হচ্ছে M বড় হাতের R প্লাস RB। দেখো এবার কেউ লিখবা না, M ইকুয়াল টু N না, দুইটা করে না, তাহলে M আর N এর মান একই। তাহলে আমি এখানে যেখানে M আছে সেখানে N লিখে দিলাম, এখানে যেখানে M আছে সেখানে N লিখে দিলাম। তাহলে N কাটাকাটি, E কাটাকাটি হয়ে গেল। তাহলে দেখো তো নিচে এইটা সমান সমান এইটা লেখা যায় না এবার, তাহলে R প্লাস NRB ইকুয়াল টু NR প্লাস হচ্ছে RB। এখন একটা কাজ করি, আমি এইটাকে এই পাশে নিয়ে আসি, এই NRটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে এই পাশে নিয়ে আসলে R কমন গিয়ে 1 মাইনাস N না, আর এইটাকে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে RB কমন গিয়ে 1 মাইনাস N না। ঠিক আছে, তাহলে 1 মাইনাস N কাটাকাটি। তাহলে শর্তটা হচ্ছে R ইকুয়াল টু হবে RB, এটা হবে, এটা হচ্ছে শর্ত। এই যে R আর RB এরা দুইজন পরস্পর সমান হবে। এইবার দেখো ভালো করে বোঝো, সবাই বোর্ডের দিকে, কেউ লিখবে না। এই R এটা কার কার তুল্য ছিল, কার, এই যে এই দুইটার তুল্য ছিল, যে এই যে 4.5 প্লাস আর, এই যে 4.5 প্লাস আর, এইটা ছিল হচ্ছে R। এখন এইখানে RB এর মানটা আমাদের দেওয়া আছে 0.5। তুমি কি 0.5 এর মানটা এটা কি চেঞ্জ করতে পারবা? ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কি চেঞ্জ করা যাবে? ওইটা আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা বাল্বের হয়তো ফিলামেন্টের রোধটা চেঞ্জ করতে পারবো না, প্রশ্নে একটু ঝামেলা আছে, প্রশ্নটা একটু কেমন কোশ্চেন আর কি। তো এখানে আমি ফিলামেন্টের রোধটা ধরে নিলাম চেঞ্জ করব। তাহলে এখানে এই যে আরটা ছিল, এই আরটা হচ্ছে 4.5 প্লাস হচ্ছে অভ্যন্তরীণ রোধ, বাল্বের ফিলামেন্টের রোধ, সেটা হচ্ছে R ইকুয়াল টু হচ্ছে RB। তো RB এর মানটা কত? 0.5। কেউ এবার লিখবে না, দেখো 0.5। আমি বাল্বের রোধ কত জানি, তাহলে বাল্বের রোধ কত হইতে হবে? R ইকুয়াল টু হইতে হবে 0.5 মাইনাস 4.5, দ্যাট ইজ 4 মাইনাস 4। এখন মানে এই আর এর মানটা, মানে বাল্বের ফিলামেন্টের রোধটা আসলো মাইনাস, এটা হইতে পারে? মাইনাস রোধ তো হইতে পারে না। তাহলে তুমি ব্যাপারটাকে এইভাবে একটু চিন্তা করো। দেখো এই যে R, এইটা হচ্ছে তুল্য, কার তুল্য? R এবং 4.5 এর তুল্য। তাহলে R একটা রোধ, এই যে 4.5,
এই যে 4.5 এইটা, আর একটা হচ্ছে বাল্ব, এই যে এটা হচ্ছে বাল্বের ফিলামেন্ট। এই দুইটার তুল্যের মান হইতে হবে হচ্ছে আর। ঠিক আছে, এটার মান কত দেওয়া আছে 4.5, এটার মান হচ্ছে অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। তাহলে ছোট হাতের আর এবং 4.5 এই দুইটার তুল্য হতে হবে হচ্ছে এইটা, এবং যার মানটা হবে 0.5। তাহলে তুমি দেখো 4.5 এই মানটা তো বেশি, 4.5 0.5 এর চেয়ে বেশি, এবং এর সাথে আর একটা রোধ ব্যবহার করে তুল্য হইতে হবে 0.5। তাহলে এটা কি শ্রেণী তুল্য হওয়া সম্ভব? কেমন তুল্য হতে হবে? অবশ্যই সমান্তরাল তুল্য। তাহলে এইটার এইটার সমান্তরাল সমবায়ের তুল্য হইতে হবে, মানে এই দুইটার এই যে তুল্য, এই তুল্যের মানটা হইতে হবে 0.5 বা আর বি এর সমান। বুঝতে পারছো ব্যাপারটা? এদের এই তুল্যটাকে আমি কি বলতেছি, এই তুল্যটাকে আমি কি বলতেছি, বড় হাতের আর। তাহলে এবার আমি কিভাবে লিখবো দেখো তো, 1 ডিভাইডেড বাই ছোট হাতের আর প্লাস 1 ডিভাইডেড বাই 4.5, এইটা ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই 0.5। তাহলে এইখান থেকে তুমি বাল্বের ফিলামেন্টের রোধ কত হবে সেটা তুমি বের করবা, এবং এই মানের রোধটা এই যে 4.5 আছে এর সাথে কিভাবে যুক্ত করতে হবে, সমান্তরালে। এই যে শ্রেণীতে যুক্ত আছে হবে না, তাহলে এখান থেকে এটাকে এখান থেকে খুলে এনে কিভাবে যুক্ত করতে হবে, এইভাবে যুক্ত করতে হবে। তুমি সেই আর এর মানটা বের করবা, এই যে এই আর এর মানটা, ছোট আর এর মানটা কত হয় সেটা বের করবা। ঠিক একইভাবে দেখো, এখানে লাগানো যাবে না, এখানে লাগাইতে হবে, এখানে লাগানো যাবে না, এখানে যে সমান্তরালে লাগাই দিতে হবে, তাহলে এই ব্যাপারটা ঠিক আছে। এইটা গেল হচ্ছে বাল্বের ফিলামেন্টের রোধটা কত হবে। এখন মনে করো বাল্বের ফিলামেন্টের রোধ যা ছিল আমি তাই রাখবো, ছোট হাতের আর ছিল আমি ছোট হাতের আর রাখবো। তাহলে এখন কথা হচ্ছে, হ্যাঁ না এটা তো আমি ইনভার্স দিই নাই 1.055। এখন কথা হচ্ছে বাল্বের ফিলামেন্টের রোধ আছে আমি তাই রাখবো, ক্ষেত্র অন্য একটা ক্ষেত্র, যে এবার আমি বাল্বের ফিলামেন্টের রোধটা চেঞ্জ করবো না, ওটা যা আছে ওটা তাই থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এই যে 4.5 এইটার আমি কি পরিবর্তন করব? ঠিক আছে, এইটার আমি কি পরিবর্তন করব? তাহলে তুমি দেখো এইটার সাথে তুমি এবার সমান্তরালে কিছু একটা লাগাই দিবা। ঠিক আছে, এইটার সাথে সমান্তরালে লাগাই দিলে তখন এইটা কমে যাবে আর কি। তো ব্যাপারটা হয় কি যে এই আর এর মানটা তো আমি জানি না, তো এখন আমি মানে ঠিকঠাকভাবে ওভাবে বলতেও পারবো না এর সাথে আসলে কত আমি সমান্তরালে লাগাবো, মানে এইটা আর এইটার তুল্য হইতে হবে। তাই মনে করো এর সাথে আর একটাকে সমান্তরালে লাগাই দিলাম, তাহলে এর মানটা কমে যাবে। এখন মানে এইটা যদি আমি না জানি তাহলে এখানে কত লাগাইলে কমে এদের তুল্য, এদের এই যে টোটাল তুল্য 0.5 হবে, এটাকে আমি বলতে পারবো? তো এটা আমি বলতে পারতেছি না। তো তুমি আপাতত এই শর্তটাই লিখবা, মানে আমার কাছে প্রশ্নটা ভালো লাগে না। ঠিক আছে, মেইন কথা হচ্ছে প্রশ্নটা ভালো লাগে না, মানে আন্দাজে দেখবা অনেকে অনেকভাবে সলভ করতেছে, কিন্তু এগুলো সব হচ্ছে আন্দাজ। ঠিক আছে, এখন তুমি এইগুলো হচ্ছে যুক্তি উপস্থাপন করতে হবে। তো তুমি তোমার মতো করে এখানে লাস্টে যুক্তি উপস্থাপন করবা। এই বোঝা গেছে? পারা যাবে তো? এবার লাস্ট যে কোশ্চেনটা ছিল সেটা কি বলতেছে, যদি প্রবাহ মাত্রা 25% কমে যায়। আচ্ছা হ্যাঁ, ছবি ভিডিও তো পাবা। তাহলে এখন দেখো, এবার বলতেছে যদি প্রবাহ মাত্রা কমে যায়, প্রবাহ মাত্রা কমে যাবে কতটুকু? 25% কমে যাবে। আচ্ছা এই দেখো, প্রবাহ মাত্রা যদি 25% কমে যায় থাকলো কতটুকু? তাহলে 75% থাকলো, 0.75 আই হবে। তাহলে দেখো আগে পূর্বে, তাহলে পূর্বে এটা, এই যে পূর্বে এটা ছিল হচ্ছে আয়ন, এই আয়নকে আমি ধরলাম আই। তো তার জন্য বাল্বের ক্ষমতা, বাল্বের বৈদ্যুতিক ক্ষমতা কতটুকু সে সার্কিটে পাচ্ছে সেটাকে আমি বললাম P1। তাহলে এটা হবে I1 স্কোয়ার ইন্টু হচ্ছে ছোট হাতের আর। আয়নের মানে আমি কত ধরছি? আই ধরছি। তাহলে অতএব P1 ইকুয়াল টু হবে, কেউ লিখো না আগে, I স্কোয়ার ইন্টু ছোট হাতের আর। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমি কি করছি? চেঞ্জ করে ফেলছি, চেঞ্জ করে I2 করছি হচ্ছে এই আগে যা ছিল তার 25% কমে গেছে, তাহলে আগেরটার থেকে বিয়োগ যাবে হচ্ছে 25% অফ আই। তার মানে 25% বাদ গেলে থাকে কত? 75%। তাহলে এখন 75% অফ আই দ্যাট ইজ 0.75 আই। তাহলে এর জন্য এবার পরিবর্তিত ক্ষমতা, বৈদ্যুতিক ক্ষমতা কতটুকু বাল্ব পাচ্ছে সেটা হবে P2 দ্যাট ইজ I2 স্কোয়ার ইন্টু আর। তাহলে I2 এর মান হচ্ছে 0.75, তো তার বর্গ I স্কোয়ার ইন্টু আর। এবার তাহলে কতটুকু ক্ষমতা কমে গেল? এই কমে গেল না বেড়ে গেল আগে সেটা বলো? কমে গেছে। এই যে কমে তো এটা হয়েছে, তার আমি আবার কি করতেছি? বর্গ করতেছি, তাহলে বেড়ে গেল না? 0. সামথিং মান, একের চেয়ে কম মান বর্গ করলে আরো কমে যায়। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এই আই স্কোয়ার আর লস বের করার জন্য। মানে কেন আমরা কোনো একটা জেনারেটর থেকে যখন তড়িৎ প্রবাহ উৎপন্ন করি সেইটা কেন আমরা একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে অনেক দূরে পাঠানোর জন্য, মনে করো যে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে জেনারেটর থেকে ওইখানে টারবাইনের মাধ্যমে জেনারেটর থেকে আমি তড়িৎ শক্তি উৎপাদন করলাম। এবার ওই তড়িৎ শক্তি আমি নিয়ে আসবো রাজশাহীতে, তো এমনি চলে আসবে তড়িৎ শক্তি, হেঁটে হেঁটে চলে আসবে। কিভাবে আনতে হবে? ডিস্ট্রিবিউশন লাইনের মধ্য দিয়ে, কানেক্টিং ওয়্যারের মধ্য দিয়ে আনতে হবে। এই যে দেখো না বৈদ্যুতিক পোলগুলা যে তার আছে, তারের মধ্য দিয়ে তো এই পাওয়ারটা আসতেছে। তো যখন এই পাওয়ারটা আসবে, এই পাওয়ারটা আমার খুবই কম মানের কারেন্ট দিয়ে পাঠাইতে হবে।
আমি যদি বেশি মানের কারেন্ট দিয়ে পাঠাই তাহলে এই তারের মধ্য দিয়ে, ভালো করে খেয়াল করো, এই তারের তো একটা রেজিস্ট্যান্স আছে, বেশ মোটা মোটা তার ব্যবহার করা হয়। তাহলে এই তারের মধ্য দিয়ে যদি অনেক বেশি কারেন্ট আসে, সাপোজ 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, মনে করো এই তারের রোধ হচ্ছে 20 ওহম, আমি সাপোজ কোনো একটা পোর্শন চিন্তা করলাম যার রোধ হচ্ছে 20 ওহম, তাহলে I² দেখো লস অনেক বেশি। কিন্তু আমি যদি এই কারেন্টের মানটা কম করে পাঠাইতে পারি, সাপোজ কারেন্টের মান পাঠাবো 0.01 অ্যাম্পিয়ার, ঠিক আছে, তাহলে এবার I² দেখো এই যে 0 পয়েন্ট সামথিং মান, একের চেয়ে কম মান, বর্গ করলে কি হবে, কমে যাবে। তাহলে লস, পাওয়ার লস ওয়ারে কতটুকু পাওয়ার লস হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইন ওয়ারে, তাহলে সেই কিন্তু লসটা কিন্তু কমা যাচ্ছে। তো এই কমানোর জন্য কি করতে হবে, কারেন্টের মানটাকে কম করতে হবে, তাহলে ভোল্টেজের মানটাকে বাড়াইতে হবে। তাহলে এই পাশে যে কি ট্রান্সফরমার ব্যবহার করা লাগবে, স্টেপ আপ না স্টেপ ডাউন, স্টেপ আপ। এবার বাসাবাড়িতে যখন নিবা তখন ওই তোমাদের মনে করো যে বাসাবাড়ির আশেপাশে যে ট্রান্সফরমার দেখো, বলো তো এই ট্রান্সফরমারগুলো কি, স্টেপ ডাউন, কারণ এই লাইন থেকে কারেন্টটা আসলো, আসার পরে এবার তোমার বাসায় ঢুকাবো আমি, তো এইটা মনে করো যখন আসে তখন 22 কিলো ভোল্টে আসে নর্মালি। তো 22 কিলো ভোল্ট মানে বুঝতে পারছো, তো ওটা তোমার বাসায় যদি ঢুকানো হয় তাহলে তোমার বাসা থাকবে না, তাহলে ওইটাকে কম মানে নিয়ে তারপরে তোমার বাসায় দিব, ঠিক আছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা আমরা পড়ছি অলরেডি যখন আমরা ওই যে আবেশের অধ্যায়টা পড়ি। হ্যাঁ, তাহলে এখন আমাদের এখানে যাচ্ছে যে বাল্বের উজ্জ্বলতা শতকরা কতটুকু কমবে, তো ক্ষমতা কতটুকু কমবে এটা বের করতে পারলেই তো উজ্জ্বলতা কতটুকু কমবে, তাহলে ক্ষমতা শতকরা কতটুকু কমবে এটা আমরা বের করি। তাহলে ক্ষমতা দেখো ডেল পি কমে যাচ্ছে, সেটা হচ্ছে P1 - P2, নট P2 - P1। তাহলে P1 থেকে বিয়োগ দিলে I² মাইনাস 0.75 এর স্কোয়ার I², তাহলে I² কমন নিয়ে 1 মাইনাস 0.75 এর স্কোয়ার। এখন শতকরা বের করতে হবে না, তো আগে কত ছিল বৈদ্যুতিক ক্ষমতা কত ছিল, I², ঠিক আছে। তাহলে আগে ছিল I², অর্থাৎ P1 = I², এর জন্য উজ্জ্বলতা হ্রাস বা ক্ষমতা হ্রাস আর কি, বৈদ্যুতিক ক্ষমতা হ্রাস পাচ্ছে I², 1 মাইনাস 0.75 এর স্কোয়ার। তাহলে অতএব এক এককের জন্য ক্ষমতা হ্রাস I², 1 মাইনাস 0.75 তার স্কোয়ার ডিভাইডেড বাই I²। অতএব কি ঐকিক নিয়ম 100 এককের জন্য, ঠিক আছে। একবার আমি এটা একটা কাজ করতে পারতাম, এইটা ভাগ হচ্ছে I² গুণ 100%, মানে ঐকিক নিয়ম করে দেখাইলাম। I² কাটাকাটি, তাহলে এর সাথে গুণ হবে হচ্ছে 1 মাইনাস 0.75 এর স্কোয়ার গুণ হচ্ছে 100, দেখো তো কত আসে, একবার পার্সেন্টেজে বলে দাও কত আসতেছে। দ্রুত বলো। 43.75 এত পার্সেন্ট। তাহলে এই যে বাল্বের উজ্জ্বলতা শতকরা কতটুকু কি বলছিল, হ্রাস পাবে, এতটুকু হ্রাস পাবে। তাহলে সহজ কি না, পারা যাবে। এখন গুছাই গেছে, লিখবা নিজের মতো করে। লাস্টের যুক্তিটা তুমি প্রথমে হচ্ছে যেটা আমি দেখাইছি যে R ইকুয়াল টু হবে হচ্ছে RB। এই আর কার তুল্য, ছোট হাতের R এবং 4.5 ওহমের তুল্য। এখন তুমি দেখো এই দুইটার তুল্য হবে RB এর মান 0.5 ওহম। তো এইটা আর এইটার শ্রেণী তুল্য কখনো কম হইতে পারে, শ্রেণী তুল্য তো বেশি হয়, কম হইতে পারবে। তাহলে এই দুইটার কেমন তুল্য, সমান্তরাল তুল্য হবে এইটা, সেই ক্ষেত্রে আর এর মানটা, ফিলামেন্টের রোধ কত হবে সেটা তুমি বের করবা। এই বুঝছো, ওকে যাও।